থেমে থেমে বৃষ্টিতে এডিসের বংশবিস্তারের শঙ্কা। সবচেয়ে বেশি ঝুঁকিতে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল। আগস্ট সেপ্টেম্বরে ভয়াবহ রূপ নিতে পারে ডেঙ্গু, বলছেন বিশেষজ্ঞ। বছর শেষে সম্মেলনের চিন্তা বিএনপির। সাংগঠনিক কাঠামো গোছানোর কাজ অর্ধেকই শেষ। গঠনতন্ত্র সংশোধন করতে যাচ্ছে জামাত। স্পষ্ট হবে আর্থিক খাত নিয়ে অবস্থান। এবং বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে রাতে অল ইউরোপিয়ান দ্বৈরথ। বেলজিয়ামকে নিয়ে সতর্ক স্পেন। জয় চায় রেড ডেভিলস। ইয়ামালের জ্বলে ওঠার অপেক্ষায় দেশের সমর্থকরা। আমার যতটুকু জানার মতে লামিয়া মালি ফার্স্ট গোল করবে। ফুল টিম ফর্মে আছে। আমাদের চাওয়া পাওয়া হচ্ছে এবার আমরা 2026 ওয়ার্ল্ড কাপ আমাদের নিজের ঘরে নেব। টানা বৃষ্টি, পাহাড়ি ঢল আর প্লাবনে দক্ষিণ পূর্বাঞ্চলের জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবানের বিভিন্ন স্থানে আকস্মিক জলাবদ্ধতায় পানিবন্দী লাখ লাখ মানুষ। ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। চট্টগ্রাম ও কক্সবাজারে 2 শিশুসহ মারা গেছেন 3 জন। কখনো ঝিরিঝিরি, আবার কখনো ভারী বৃষ্টি। নদ নদীর পানি বেড়ে তলিয়েছে লোকালয়। হাঁটু পানিতে নাজেহাল বাসিন্দারা। টানা 5 দিনের ভারী বৃষ্টি, পাহাড়ি ঢল ও জোয়ারের প্রভাবে চট্টগ্রামে বাঁশখালী উপজেলায় ভয়াবহ রূপ নিয়েছে পরিস্থিতি। অধিকাংশ মাটির ঘর বিধ্বস্ত হয়ে গেছে। পাহাড়ছড়া এলাকায় পানিতে ডুবে 2 শিশুর মৃত্যু হয়েছে। নিজ ঘরে খেতে পারছে না, থাকতে পারতেছে না। হাঁটু পর্যন্ত পানি, ঘর দুয়ার ভেঙে যাওয়ার মতো অবস্থা। ভারী বর্ষণে ভয়াবহ বিপর্যয়ের মুখে কক্সবাজার। 35টি ইউনিয়ন প্লাবিত হয়ে পানিবন্দী লাখো মানুষ। খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে দিন কাটছে ক্ষতিগ্রস্ত মানুষের। চকরিয়ায় নৌকা ডুবে এক কিশোরীর মৃত্যু হয়। রাস্তার মধ্যে পানির যে অবস্থা, পাহাড়ি ঢল, এখনো পয়েন্টে যাওয়া হয়নি। পানিতে টইটুম্বর রাঙ্গামাটির বিভিন্ন এলাকা। ঘরের ভেতরেও কোমর সমান পানি। বাধ্য হয়ে তাই 11টি আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন দুর্গতরা। পানিবন্দীদের মাঝে শুকনো খাবার ও বিশুদ্ধ পানি সরবরাহ করছে প্রশাসন। এছাড়া সেনাবাহিনীর সহায়তায় সাজেক ছেড়ে গেছে আটকা পড়া পর্যটকরা। বেশ কয়েকটি এলাকায় পাহাড় ধসে বন্ধ হয়ে গেছে রাস্তা। বান্দরবানেও অপরিবর্তিত দুর্যোগ পরিস্থিতি। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে তলিয়ে গেছে বাসাবাড়ি সহ দোকানপাটও। হবিগঞ্জে ঢেউয়ের তোড়ে ভেঙে গেছে খোয়াই নদীর বাঁধের 2টি স্থান। লোকালয়ে ঢুকছে পানি। তলিয়ে গেছে 10 গ্রামের বাড়িঘর, রাস্তা আর বিস্তীর্ণ কৃষি জমি। পানিবন্দী হাজার হাজার মানুষ। মৌলভীবাজারে 3টি প্রতিরক্ষা বাঁধে ভাঙন দেখা দিয়েছে। অনেকে বাড়িঘর ছেড়ে উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন। এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে জানানো হয়েছে, এখন পর্যন্ত 5 নদীর পানি 9টি পয়েন্টে বিপদসীমার উপরে বইছে। বান্দরবান, কক্সবাজার জেলা এবং মৌলভীবাজার এবং হবিগঞ্জ জেলায় নদীসহ নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি বিরাজমান রয়েছে। বঙ্গোপসাগরের লঘুচাপের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলায় 3 নম্বর সতর্ক সংকেত চলছে। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। এদিকে দুর্গত মানুষের পাশে থাকতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। এরই মধ্যে দুর্গত এলাকায় পৌঁছে গেছে 2500 মেট্রিক টন চাল। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বরাদ্দ দেওয়া হয়েছে 2,15 লাখ টাকা সহায়তা। কয়েকদিনের ভারী বৃষ্টিতে দেশের পার্বত্য অঞ্চল সহ বেশ কয়েকটি জেলায় বিপর্যস্ত জনজীবন। আকস্মিক প্লাবনে পানিবন্দী লাখ লাখ মানুষ। চট্টগ্রাম অঞ্চলের এই দুর্যোগ মোকাবেলায় 10টি পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুর্গত এলাকায় চালু করা হয়েছে 1057টি আশ্রয়ণ কেন্দ্র। এরই মধ্যে জিআর রিলিফের আওতায় ক্ষতিগ্রস্ত 5 জেলায় 2,15 লাখ টাকার নগদ সহায়তা ও প্রায় 3,500 মেট্রিক টন চাল পৌঁছে দেওয়া হয়েছে। পাহাড়ে জরুরি সেবা পৌঁছাতে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনীও। প্রধানমন্ত্রীর সহায়তায় বার্তা পৌঁছে দিতে জনপ্রতিনিধিদের দুর্গত এলাকায় অবস্থানের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি দুর্গত এলাকার এইচএসসি পরীক্ষাও স্থগিত করা হয়েছে। প্রধানমন্ত্রীর মুখপাত্র মাহাদি আমিন শুক্রবার ফেসবুক পোস্টে এসব কথা জানান। এর আগে রাজধানী মিরপুর সরকারি বাংলা কলেজ এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন আরও জানান, দুর্গত মানুষদের পাশে থাকতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। স্বল্প সময়ের ভেতরে 2,15 লক্ষ টাকা নগদ অর্থ সহায়তা দিয়েছেন। নিশ্চিত করেছেন 1000-এর বেশি আশ্রয় কেন্দ্র চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ি এই 5টি জেলায় উন্মুক্ত করা হয়েছে। বৈষম্যহীন মেধাভিত্তিক বাংলাদেশ গড়াই সরকারের লক্ষ্য বলেও জানান মাহাদি আমিন। বাংলাদেশকে আমরা নতুনভাবে। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। আরএফএল এসডব্লিউআর পাইপি মাপে যা বলে তাই দেয়। আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস।
বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে অল ইউরোপিয়ান ডটস দীর্ঘ 10 বছর পর মুখোমুখি হতে যাচ্ছে স্পেন ও বেলজিয়াম। 86 বিশ্বকাপ অভিজ্ঞতায় সতর্ক থাকতে চায় লা রোহা। অন্যদিকে স্পেনকে ফেভারিট মানলেও অঘটন ঘটাতে আত্মবিশ্বাসী রেড ডেভিলস। ৮-৩ জয় এনে দিবে আরাধ্যের সোনালী ট্রফি। 2010-এর পর যে ট্রফিটা আর ছুঁয়ে দেখা হয়নি। অস্ট্রিয়ার পর পর্তুগালের বিপক্ষে পাওয়া জয় বাড়িয়েছে আত্মবিশ্বাস, বেড়েছে নিজেদের জাল অক্ষত রাখার সময়। বিশ্বকাপে টানা 6ষ্ঠ ক্লিনশিট, সময়ের হিসেবে যা 10 ঘন্টারও বেশি। তবে ম্যাচটা কোয়ার্টার ফাইনাল বলেই হয়তো কিছুটা সতর্ক থাকবে লা রোহা। 40 বছর আগে 86 বিশ্বকাপে ঘটেছিল বড় অঘটন। বেলজিয়াম বাধা উতরাতে না পেরে বিদায় নেয় স্পেন। থিবো কোর্তোয়াদের তাই হালকাভাবে নেয়ার সুযোগ দেখছে না দে লা ফুয়েন্তের দল। তারা যে খুব কঠিন প্রতিপক্ষ তা প্রমাণ হয়ে গেছে এরই মধ্যে। বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক আছে ওদের, সম্ভবত এই মুহূর্তে সবচেয়ে সেরা। তাদের কিছু খেলোয়াড় রয়েছে যারা খেলার গতি ঘোরাতে পারে, সহজভাবে নেয়ার সুযোগ নেই। তবে সাম্প্রতিক ফর্ম খুব একটা আশাবাদী হতে দেবে না বেলজিয়ামকে। মুখোমুখি শেষ 11 দেখায় 11টাতেই হেরেছে রেড ডেভিলস। 2 গোলে পিছিয়ে থেকেও সেনেগালের বিপক্ষে প্রত্যাবর্তন আত্মবিশ্বাস বাড়িয়েছে বেলজিয়ামের। থিবো কোর্তোয়ার দাবি, চলতি বিশ্বকাপে সময়ের সঙ্গে উন্নতি করছে তার দল। শুরুতে সবাই আমাদের নিয়ে হতাশ ছিল, তবে এখন সবকিছু ভালো। আমরা প্রতিনিয়ত উন্নতি করছি। স্পেন ফেভারিট, কিন্তু মনে রাখতে হবে ফুটবলে সবকিছুই সম্ভব। আর জয়ের ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী। আত্মবিশ্বাসী হবারই কথা। সব মিলিয়ে শেষ 18 ম্যাচে অপরাজিত বেলজিয়াম। সাব্বির মিথুন, সময় সংবাদ। দেখছেন রাত 11টার সময় সঙ্গী থাকুন। দেখছেন রাত 11টার সময় চট্টগ্রামের বাঁশখালী, সাতকানিয়া সহ প্লাবিত এলাকা পরিদর্শন করে ত্রাণ বিতরণ করেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। দুর্গত এলাকাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত ত্রাণ সরবরাহে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার সকালে চট্টগ্রামের বাঁশখালী, সাতকানিয়া সহ প্লাবিত এলাকা পরিদর্শন করে ত্রাণ বিতরণ করেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। বাঁশখালী এলাকায় বন্ধ সুইচ গেট খুলে দেওয়ার দাবি জানিয়ে দ্রুত ত্রাণ সরবরাহ নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। সরকার চাইলেও রাতারাতি সবকিছু সব দুঃখ দূর করতে পারবে না, কিন্তু সরকারের দায়িত্ব আছে। সরকার যেন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অগ্রাধিকার দিয়ে এই এলাকাগুলোকে দেখে। পাহাড় ধসে নিহতদের প্রত্যেকের পরিবারকে আর্থিক অনুদান দেওয়ার ঘোষণাও দেন জামায়াত আমির। পাহাড় ধসে 33 জন মানুষ এ পর্যন্ত মারা গেছেন। আমরা এই পরিবারগুলোর পাশে দাঁড়াবো। আজকে এখান থেকেই আমরা আল্লাহর উপর ভরসা করে ঘোষণা দিচ্ছি যে প্রত্যেকটা ক্ষতিগ্রস্ত ব্যক্তির জন্য পরিবারের হাতে আমরা 50,000 টাকা করে ছুলে দেব। এর আগে সকালে চট্টগ্রাম পৌঁছে তিস্তার বাঁধ খুলে দিলে রংপুর বিভাগেও বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে মন্তব্য করেন বিরোধী দলীয় নেতা। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন আমাদের পক্ষ থেকে জোরালো দাবি উত্থাপন করা হয়েছে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। দেখছেন রাত 11টার সময়। এবার বাণিজ্যের সংবাদ। টানা 2 দফা কমার পর এবার স্বর্ণের দাম ভরিতে 2,216 টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা জুস। শুক্রবার সকালে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাজুস। নতুন দাম অনুযায়ী প্রতি ভরি 22 ক্যারেট স্বর্ণের দাম পড়বে 2,24,182 টাকা। এছাড়াও 21 ক্যারেটের প্রতি ভরি 2,14,093 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 1,83,883 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 1,50,232 টাকা নির্ধারণ করা হয়েছে। নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হলেও দেশে কোনো মৌলিক পরিবর্তন হয়নি বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব গাজী আতাউর রহমান। দুপুরে বাইতুল মোকাররমের উত্তর গেইটে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে গণমিছিল ও সমাবেশে কথা বলেন তিনি। আর সরকারের জুলাই বিরোধী কোনো অবস্থান মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির সিনিয়র নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম। দেখছেন রাত 11টার সময় সঙ্গী থাকুন। দেখছেন রাত 11টার সময়। খাগড়াছড়িতে 16টি আশ্রয় কেন্দ্রে 751 বন্যার্তদের মাঝে দুপুরের খাবার বিতরণ করেছে সেনাবাহিনী। দুপুরে দীঘিনালা উপজেলার আশ্রয় কেন্দ্রে অবস্থানরত বন্যার্তদের হাতে রান্না করা খাবার তুলে দেন সেনাবাহিনীর সদস্যরা। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘব ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে শুরু থেকেই মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছেন তারা। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছে সেনাবাহিনী। দেখছেন রাত 11টার সময়
সঙ্গেই থাকুন। দেখছেন রাত 11টার সময়। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ক্রেডিট নেয়ার জন্য জামাত সহ 11 দল আন্দোলনে নেমেছে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী। দুপুরে পঞ্চগড় নীলফামারী সীমান্তে পঞ্চগড় গেট নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি কথা বলেন। প্রধানমন্ত্রী যখন সংসদে ঘোষণা দিলেন যে আমরা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবই, সেই সময় এই যে তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন হবে, এটার একটা কি বলবো, এটা ক্রেডিট নেওয়ার জন্য তারা এই ধরনের আন্দোলনের কথা বলছেন। এই স্ট্যান্ডবাজি রাজনীতি দিন আর বাংলাদেশে চলবে না, কারণ বিএনপি কথায় বিশ্বাস করে না, কাজে বিশ্বাস করে। দেখছেন রাত 11টার সময়, সঙ্গেই থাকুন। দেখছেন রাত 11টার সময়। খাগড়াছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও 2 জন আহত হয়েছেন। দুপুরে মাটিরাঙ্গা উপজেলার শান্তিপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, নিহত আব্দুল মালেকের বাড়িতে ব্যাটারি চালিত অটোরিকশা চার্জ দিয়ে মাল্টিপ্লাগ জানালার গ্রিলের সঙ্গে ঝুলিয়ে রেখে যান প্রতিবেশী। মালেক মাল্টিপ্লাগটি খুলতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে স্ত্রী ও ছেলে আহত হন। দেখছেন রাত 11টার সময়। কয়েকদিনের বৃষ্টিতে জমে থাকা পানিতে ব্যাপক হারে এডিস মশার বংশবিস্তারের শঙ্কা দেখা দিয়েছে। এ মৌসুমে ডেঙ্গুর মারাত্মক ঝুঁকিতে আছে ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগ। বেশিরভাগ জেলায় লার্ভার ঘনত্ব বেশি থাকায় আগস্ট সেপ্টেম্বরে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে বলে শঙ্কা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। মনির হুসাইনের রিপোর্ট। দেশে শুরু হয়েছে ডেঙ্গু মৌসুম। এর মধ্যে বিগত কয়েকদিনের টানা বৃষ্টিতে শঙ্কা তৈরি হয়েছে জনস্বাস্থ্য হুমকির। কোথাও কোথাও জমে থাকা পানিতে জন্ম নিতে পারে অধিক হারে এডিস মশা। ইতোমধ্যে হাসপাতালেও বাড়তে শুরু করেছে ডেঙ্গু রোগের সংখ্যা। তীব্র জ্বর, শরীর ব্যথা সহ নানা উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছেন রোগীরা। পরীক্ষায় যাদের বেশিরভাগেরই ডেঙ্গু শনাক্ত হচ্ছে। আমার গায়ে প্রচণ্ড পরিমাণ ব্যথা শুরু হচ্ছিল। তবে ব্যথার পরে আমার জ্বর আসছিল। জ্বর 3 দিনে টানা 104, 103 ডিগ্রি জ্বর। 1 দিন খিচুনি ওঠার পরে মনে করছে যে ট্যাবলেট খেলে ঠিক হয়ে যাবে। তা মনে করেন 1 দিনের পরে আবার সেই খিচুনি উঠছে। এবার ডেঙ্গু মৌসুম নিয়ে শঙ্কিত বিশেষজ্ঞরাও। কীটতত্ত্ববিদ ও মশা গবেষকদের মতে দেশের অধিকাংশ জেলায় মশার লার্ভা ইন্ডেক্স 20-এর বেশি। আগামী আগস্ট বা সেপ্টেম্বর যে কোনো একটি মাসে ভয়াবহ রূপ ধারণ করতে পারে ডেঙ্গু। আর মারাত্মক ঝুঁকিতে আছে বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের বেশ কিছু জেলা। যখন কোনো একটি জায়গাতে ব্রুটো ইন্ডেক্স 20 বা 20-এর উপরে থাকে, তখন ধরে নেওয়া হয় ওই এলাকাতে এডিস মশাবাহিত রোগ, বিশেষ করে ডেঙ্গি এবং চিকুনগুনিয়া বারবার একটি ঝুঁকি তৈরি হয়। আমাদের মডেল প্রেডিকশন যেটা বলছে সেটি হচ্ছে আগস্ট অথবা সেপ্টেম্বর যে কোনো একটি মাসে ডেঙ্গু বেশ ব্যাপকতা নেবে। বিশেষ করে বরিশাল ডিভিশনের জেলাগুলো, চট্টগ্রাম ডিভিশনের বেশ কয়েকটি জেলা, ঢাকার আশেপাশে যেমন গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, ময়মনসিংহ, চাঁদপুর, কুমিল্লা। আগাম প্রস্তুতিতে আগস্ট সেপ্টেম্বরের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলে মনে করেন এ বিশেষজ্ঞ। বলেন, প্রশাসন ও জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এডিসের প্রজনন স্থল ধ্বংস করতে হবে। প্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে এডিস মশার প্রজনন স্থল ধ্বংসের কার্যক্রমটা জোরদার করা। আমরা যদি এডিস মশার প্রজনন স্থল সিরিয়াসলি এখন কন্ট্রোল করতে পারি, তাহলে হয়তো আগস্ট সেপ্টেম্বরে এই পরিস্থিতিটা হবে না। গত বছরও দেখা যায় ডেঙ্গু ভয়াবহত ছড়ায় কয়েকটি বিভাগে। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ছিল বরিশাল বিভাগে, আর মৃত্যু বেশি হয়েছে ঢাকার দক্ষিণ সিটিতে। এবারের পরিসংখ্যানেও দেখা যাচ্ছে প্রায় একই রকম। এখন পর্যন্ত বেশি আক্রান্ত বরিশাল এবং মৃত্যু বেশি ঢাকা উত্তর সিটিতে। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। দেশজুড়ে বিএনপির সাংগঠনিক কাঠামো গুছিয়ে আনার কাজ 50% শেষ হয়েছে। অসম্পূর্ণ কোনো কমিটি থাকলে সেগুলো পূর্ণাঙ্গ করতে তৃণমূলের সংশ্লিষ্ট নেতাদের নির্দেশনা দেয়া আছে। সব গুছিয়ে নিয়ে চলতি বছরের শেষ নাগাদ সম্মেলনের কথা ভাবছে ক্ষমতাসীন দল। না হলে সম্মেলন পিছিয়ে যেতে পারে আগামী বছরের শুরুতে। মুরসালিন হক জুনায়েদের রিপোর্ট। তারেক রহমান সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে গেল ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের পর বেশ কিছু দলীয় ইস্যু সামনে আসে বিএনপির। এর মধ্যে অন্যতম ছিল জাতীয় সম্মেলন, যা চলতি বছরে সম্পূর্ণ করার কথা জানিয়েছিলেন দলের মহাসচিব। কাউন্সিল আমরা আশা করছি এবছরই হবে।
এমন পরিস্থিতিতে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু জানান, পরিপূর্ণ সম্মেলন আয়োজনে তৃণমূল গুছিয়ে আনতে সারা দেশে এখন পর্যন্ত অর্ধেক কমিটি গঠনের কাজ সম্পন্ন হয়েছে। জাতীয় সম্মেলন মানে সর্বনিম্ন স্তরের ওয়ার্ড, ইউনিয়ন, জেলা, থানা, উপজেলায় এইগুলো সম্মেলন করা। কিছু কিছু হয়নি তা না, প্রায় 50% হয়েই আছে। আর 50% সম্পূর্ণ করে যদি জাতীয় সম্মেলনটা করা সম্ভব হয় তাহলে পরিপূর্ণ সম্মেলনের একটা ব্যাপার আছে। আর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, সাংগঠনিক কার্যক্রম গুছিয়ে আনতে চলমান আছে দল গঠন ও পুনর্গঠনের কার্যক্রম। তৃণমূলের কমিটি গঠনে নজরদারি আছে কেন্দ্রের। যেগুলো অসম্পূর্ণ আছে সেগুলো সম্পূর্ণ করার জন্য যারা যে কমিটিগুলো দায়িত্বে আছে, থানা কমিটিটা জেলা দায়িত্ব আছে, ইউনিয়ন কমিটি বা পৌর কমিটিগুলো থানা দায়িত্বে আছে, এই দায়িত্ব তারা পালন করে যাচ্ছে। নেতারা বলছেন, সাংগঠনিক কার্যক্রম উঁচু নিচু ধারাবাহিকতায় চলমান থাকে, আর তাই চলতি বছর সম্মেলন আয়োজনে প্রয়োজন অনুকূল পরিস্থিতি। কাজ থেমে নেই, কাজ চলছে, সাংগঠনিক তৎপরতা অব্যাহত আছে, কিন্তু এটার স্পিড আপ ডাউন হয়তো কখনো খুব বেশি আপ হয়, কখনো একটু কমে যায়। যদি পরিস্থিতি অনুকূলে থাকে তাহলে এই বছরের শেষে, আর না হলে দেখা যাবে যে আগামী বছর প্রথম দিকে এটা হতে পারে। বিএনপির সহযোগী ও অঙ্গ সংগঠনগুলোর মধ্যে শুধুমাত্র যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হয়েছে। এখনও অপেক্ষায় আছে ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল সহ উল্লেখযোগ্য ইউনিটগুলো। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। উপদেষ্টা পরিষদ নামে সাংবিধানিক পদ সৃষ্টি করে গঠনতন্ত্র সংশোধন করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বর্তমান আমিরের প্রায় অর্ধ যুগের নেতৃত্বে এই প্রথম ছোট বড় মিলিয়ে 14টি সংশোধন নিয়ে আসতে চলেছে দলটির গঠনতন্ত্রে। আর্থিক খাত নিয়েও দলের অবস্থান আরও স্পষ্ট করা হবে এবারের গঠনতন্ত্রে। দেখব শফিক মুন্সির রিপোর্ট। 24-এর অভ্যুত্থান পরবর্তী নির্বাচনে দেশের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির গঠনতন্ত্রে 7 বছর পর আসছে বেশ কিছু বড় সংশোধন। এতে নিয়ন্ত্রিত হতে যাচ্ছে দলের আর্থিক খাত। দলের সদস্য না হলেও সুযোগ মিলবে সাংবিধানিক বড় পদে আসীন হবার। দলীয় সূত্র বলছে, বর্তমান আমিরের অর্ধযুগের নেতৃত্বে এবারই প্রথম গঠনতন্ত্রে ছোট বড় মিলিয়ে প্রায় 14টি সংশোধনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে জামায়াত। দলটির গঠনতন্ত্রের 6ষ্ঠ অধ্যায়ের 68 নম্বর ধারায় নতুন উপধারা যুক্ত হয়ে নির্ধারিত হতে যাচ্ছে জেলা ও মহানগর আমিরদের অর্থ ব্যয়ের সীমা। এছাড়া একই অধ্যায়ে আরও পরিষ্কার করে বর্ণনা করা হবে দলটির আয়ের উৎস সম্পর্কে যাবতীয় তথ্য। সময় সংবাদকে গঠনতন্ত্র সংশোধনের বিষয়টি নিশ্চিত করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আমাদের একটা সংবিধান সংশোধন কমিটি আছে, সেই কমিটিতে প্রস্তাব নিতে হয়, সেটা যেতে হয় নির্বাহী পরিষদে, সবার কাছে পৌঁছেছি এবং অ্যাকর্ডিংলি 26 তারিখে এটা আলোচনা এসছে। শুধু আর্থিক খাত নয়, গঠনতন্ত্রের 3য় অধ্যায়ে নতুন উপধারা যুক্ত করে কেন্দ্রীয় সংগঠনের অধীনে সৃষ্টি করা হবে উপদেষ্টা পরিষদ। এই পরিষদের জন্য দলের সঙ্গে জড়িত নয়, কিন্তু বিভিন্ন ক্ষেত্রে অবদান রয়েছে এমন ব্যক্তিদের স্থান দেওয়া হতে পারে। এখন উপদেষ্টা পরিষদ গঠনের যে প্রস্তাবের কথা বলছেন, এসব অনেক প্রস্তাব তো আসে, এই জাতীয় প্রস্তাবও আমাদের এসেছে। এটা নিয়ে সুরাজ সদস্যদের মধ্যে প্রথম আলোচনাটা প্রাথমিক পর্যায়ে হয়েছে, আরও আলোচনা হবে। সবশেষ দলটির কেন্দ্রীয় মজলিসে শুরার সভায় গঠনতন্ত্র সংশোধনের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে বলে জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বংশালের একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। দগ্ধ হয়েছেন তার দোকানের কর্মচারী নাজমুল। বিস্ফোরণের শব্দ শুনে নিচে নামলে আরেকটি বিস্ফোরণে আটকা পড়েন তারা। পরে দেলোয়ারের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন নাজমুল। শুক্রবার ভোরে পুরান ঢাকার বংশালে একটি ভবনের নিচতলার গোডাউনে হঠাৎ বিকট শব্দ হয়। একই ভবনের 3য় তলায় ভাড়া থাকতেন দেলোয়ার হোসেন ও তার দোকানের কর্মচারী নাজমুল। বিস্ফোরণের শব্দ শুনে কি ঘটেছে তা দেখতে নিচে নামে তারা। ঠিক তখনই ঘটে আরেকটি বিস্ফোরণ। আগুন ও ধোঁয়ার মধ্যে আটকা পড়েন দুজন।
স্থানীয়রা দগ্ধ অবস্থায় নাজমুলকে বের করে আনতে পারলেও দেলোয়ারকে আর জীবিত উদ্ধার করা যায়নি। ঘটনাস্থলেই মৃত্যু হয় দেলোয়ারের। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে এমন ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। যখন দরজা খুলে আর কি ভিতরে প্রবেশ করার চেষ্টা করছে তখনই ব্লাস্ট হয়েছে। 2.5 কোটি টাকা মাল করছে। এই রিসেন্ট একটা লোন নিছে, হন্ডা পার্স, ইয়ামাহা, সুজুকি, হোলসেল বেচা। দগ্ধ নাজমুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার শরীরের প্রায় 8% পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। 8%-এর মতো ওনার বার্ন আছে, ফেসে কিছু বার্ন আছে, হাতে অল্প কিছু বার্ন আছে এবং পায়ের পাতার কিছু অংশে বার্ন আছে। তো সেক্ষেত্রে আমরা পেশেন্টকে কনজারভেটিভ ম্যানেজমেন্ট দিয়ে আমাদের অবজারভেশনে রেখেছি। এখন পর্যন্ত পেশেন্ট আমাদের কাছে ভালোই আছেন। বংশালের মুকিম বাজার মসজিদের পাশে বাইক পার্ক সেন্টার নামে একটি মোটরসাইকেলের গ্যারেজ রয়েছে দেলোয়ারের। নিহত দেলোয়ারের বাড়ি যশোরের শার্শা উপজেলায়। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে ছুটির দিনে সকালে বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। মিরপুর নিউ মার্কেটের সড়কেও জমে পানি, তলিয়ে যায় কারওয়ান বাজারও। বিপাকে পড়েন ক্রেতা বিক্রেতা। এদিকে আগামী 2 দিন দেশের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। ছুটির দিনের সকালে ঝুম বৃষ্টি রাজধানীতে, কমেছে কয়েকদিনের ভ্যাপসা গরম। তবে সেই স্বস্তির সঙ্গে বেড়েছে নগরবাসীর ভোগান্তিও। প্রয়োজনের তাগিদে বের হওয়া মানুষকে পড়তে হয় বিপাকে। রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টির পানি জমলেও সবচেয়ে বেশি ভোগান্তির চিত্র দেখা গেছে মিরপুরে। কাজীপাড়া প্রধান সড়ক জলাবদ্ধতায় ব্যাহত হয় যান চলাচল, বিকল হয়ে পড়ে যানবাহনও। পানির সমস্যা, পানি যায় না, প্রায় 5 ঘন্টা ধরে বসা। কাজীপাড়া এমনিতে পানির সমস্যা, বৃষ্টিতে পানি জমে। দুর্ভোগ হচ্ছে আমাদের, রাস্তাঘাট পানি ভরে গেছে। একই চিত্র দেখা গেছে রাজধানীর নিউ মার্কেট এলাকাতেও। প্রধান সড়কে হাঁটু সমান পানি মারিয়ে চলাচল করেন পথচারীরা। ভোগান্তিতে পড়েন ফুটপাতের হকার ও পথচারীরা। মার্কেট করতে আসছি, পুরোটা ভরা, দোকানের ভিতরে পানি ঢুকে গেছে। আমাদের তো অনেক ভোগান্তি। মালামাল ক্ষতি, ব্যবসায়িক ক্ষেত্রে ক্ষতি, সর্বদিকেই তো ক্ষতি আমাদের। মেনহোলগুলো ক্লিয়ারও রাখে না, এই জন্য প্রতি বছরে এখানে বছর এখানে পানি জমা বাইধা আর কি লোকজনের ক্ষতি হয়। পানিতে তলিয়ে যায় কারওয়ান বাজারও। কেনাকাটা করতে এসে বিপাকে পড়েন ক্রেতারা। খুবই তো খারাপ অবস্থা না, এই বৃষ্টিতে কি বাজার করা সম্ভব? পানির ভিতরে বাজার তো করতে হবে, এই জন্য আসা আর কি। বাজার পানি গাঞ্জি উঠতে পড়ে আছে, ব্যবসা বাণিজ্য সবই তো বন্ধ। 12 জুলাই পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি অব্যাহত থাকবে বলে পূর্বাভাস আবহাওয়া অফিসের। সারা দেশেই কিন্তু সেই ভারী থেকে অতি ভারী বর্ষণটা চলছে। এটা আরও 12 তারিখ পর্যন্ত অব্যাহত থাকতে পারে এবং 13 তারিখ থেকে দেশের উত্তর এবং পূর্ব অংশ থেকে বৃষ্টিপাত কিছুটা কমে যেতে পারে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ 211 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় চট্টগ্রামে। একই সময়ে ঢাকায় রেকর্ড করা হয়েছে 28 মিলিমিটার বৃষ্টিপাত। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাত 11টার সময় দেখছেন রাত 11টার সময়। নরসিংদীর মেথিকান্দা রেল স্টেশনে বৃদ্ধা বুবি হত্যা ও তার জমানো টাকা লুটের ঘটনায় মূল হত্যার সহ 6 জনকে গ্রেফতার করছে র্যাব 11। রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। মাদক কেনার টাকার জন্যই বুবির ওপর হামলা চালানো হয়েছিল বলে জানিয়েছে র্যাব। কথা বলতে পারতেন না, ছিল না কোনো আপনজন। 25 বছর ধরে নরসিংদীর মেথিকান্দা রেলওয়ে স্টেশনের প্রতিটি ধূলিকণা চিনেছিল তাকে। প্ল্যাটফর্মের মানুষগুলোর কাছে বুবি নামে পরিচিত ছিলেন 70 বছরের বৃদ্ধা ববি বেগম। বিনা পারিশ্রমিকে স্টেশনের প্ল্যাটফর্ম ঝাড়ু দিয়ে তিনি খুঁজে নিয়েছিলেন বেঁচে থাকার ঠিকানা। তবে শেষ বয়সে এসে মানুষের নির্মমতা দেখতে হলো তাকে। গেল 4 জুলাই গভীর রাতে ঘুমন্ত এই বৃদ্ধাকে নির্মমভাবে পিটিয়ে চোখ মুখে আঘাত করে ছিনিয়ে নেওয়া হয় তার অনেক কষ্টে জমানো প্রায় 40,000 টাকা। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গেল 7 জুলাই মৃত্যু হয় তার। বুবির এই নির্মম বিদায় নাড়িয়ে দেয় পুরো দেশকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ক্ষোভ ছড়িয়ে পড়ে। সবার একটাই দাবি, হত্যাকারীদের বিচার। অবশেষে এই হত্যাকাণ্ডে জড়িত মূল হোতাসহ 5 জনকে গ্রেফতার করেছে র্যাব 11। শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে র্যাব জানায়, বৃহস্পতিবার নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে তাদের গ্রেফতার করা হয়। প্রথমে আমরা 3 জনকে গ্রেফতার করি নরসিংদী জেলা থেকে। 2 জন ওই ঘটনাস্থল অর্থাৎ নরসিংদী এলাকায় ছিল না, পরবর্তীতে তারা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলাতে চলে যায়।
তখন আমরা আমাদের র্যাব 9-এর সহায়তায় ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার করি। হত্যাকারীরা মাদকাসক্ত ছিল জানিয়ে র্যাব জানায়, মূলত নেশার টাকা জোগাড় করতেই বুবির ঘরে হামলা চালায় ওই দুর্বৃত্তরা। গ্রেফতার 6 জনের মধ্যে 3 জনের বিরুদ্ধে অতীতেও মাদক আইনে মামলা হয়েছিল বলে ব্রিফিংয়ে জানানো হয়। ওনার দীর্ঘদিনের সঞ্চিত অর্থ তার কাছে ছিল, এটা দুর্বৃত্তরা জেনে যায় এবং ধারণা করা যায় যে এই অর্থ নেওয়ার জন্যই তারা আসলে হামলা করে। গ্রেফতার 5 জনের মধ্যে 3 জনের বিরুদ্ধে অতীতেও মাদক আইনে মামলা হয়েছিল বলে ব্রিফিংয়ে জানানো হয়। স্টেশন মাস্টার দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। ছিনতাইকারী ও মাদক কারবারিদের দাপটে আতঙ্কের জনপদে পরিণত হয়েছে নারায়ণগঞ্জ। এসব অপরাধীরা এতটাই বেপরোয়া, তাদের নিয়ন্ত্রণ করতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীও খাচ্ছে হিমশিম। অভিযানে গিয়ে একের পর এক হামলার শিকারও হচ্ছেন তারা। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত গত 5 মাসে জেলার বিভিন্ন স্থানে 11টি হামলার ঘটনায় র্যাব পুলিশের অন্তত 35 জন আহত হয়েছেন। লুট হয়েছে বেশ কয়েকটি সরকারি অস্ত্র। শিল্পনগরী নারায়ণগঞ্জে ঝুট ব্যবসা, ঠিকাদারি ব্যবসা, ব্যাটারি চালিত অটোরিকশা ও শ্রমিকদের টার্গেট করে ছিনতাইকারী, চাঁদাবাজ, কিশোর গ্যাং ও মাদক কারবারিদের শক্তিশালী সিন্ডিকেট গড়ে উঠেছে। তাদের হাতে মজুদ রয়েছে দেশি বিদেশি নানা ধরনের বিপুল পরিমাণ অস্ত্র। স্থানীয়দের অভিযোগ, জেলা শহর সহ প্রতিটি উপজেলাতেই পাড়া মহল্লায় অবাধে মাদক বেচাকেনা ও ছিনতাইয়ের ঘটনা অহরহ ঘটছে। বর্তমানে এরকম পরিস্থিতির মধ্যে আছে, আমাদের জীবনে কোনো নিরাপত্তা নাই। আইন শৃঙ্খলা বাহিনীর উপর যদি এত হামলা হয় তাহলে আমাদের আসলে নিরাপত্তাটা দিবে কে? মাদকের যে আখড়া অতিরিক্ত বেড়ে গেছে। গত 18 ফেব্রুয়ারি 2500-এ আসামি গ্রেফতার অভিযানে গিয়ে হামলায় আহত হন 6 পুলিশ সদস্য। 9 মার্চ শহরের নিতাইগঞ্জে টহল পুলিশের উপর হামলা চালিয়ে পিস্তল ছিনিয়ে নেয় ছিনতাইকারী চক্রের সদস্যরা। 15 মার্চ শহরের উকিলপাড়া এলাকায় মাদক কারবারিদের হামলায় আহত হন রেলওয়ে পুলিশের 2 সদস্য। 30 এপ্রিল বন্দরে 2 পুলিশ সদস্যকে কুপিয়ে শটগান লুট করে ছিনতাইকারীরা। আইন শৃঙ্খলা বাহিনীর ওপর আরো বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে। পুলিশ বাহিনীর মধ্য থেকে এখন পর্যন্ত অস্ত্রের ব্যবহারটা আমরা একটু সাই ফিল করতেছি, তো আমরা ধীরে ধীরে সেখান থেকে কেটে উঠবো। চেইন অফ কমান্ড যদি থাকে, তাদের যদি নির্দেশনা ঠিক থাকে, তাদের যদি টার্গেট যদি ঠিক থাকে, এর থেকে আমি মনে করি যে তারা এই ধরনের যে ঘটনাগুলো ঘটছে এগুলো থেকে উত্তরানো সম্ভব। পুলিশের তথ্য মতে গত 5 মাসে জেলার 7 থানায় 928টি মাদক ও 43টি ছিনতাই মামলা হয়েছে। শওকত আলী সৈকত, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। ঝিনাইদহে 8 বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগে মুদি দোকানদারকে আটক করা হয়েছে। দুপুরে শহরের ভুটিয়ারগাতি এলাকা থেকে অভিযুক্ত লিটনকে আটক করে পুলিশ। এর আগে ওই শিশুকে চকলেট দেওয়ার লোভ দেখিয়ে যৌন হয়রানি করার অভিযোগ ওঠে লিটনের বিরুদ্ধে। পরে বাড়ি ফিরে বিষয়টি পরিবারকে জানালে স্থানীয়রাও লিটনকে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে আটক করে। কুমিল্লায় স্ত্রীকে হত্যা চেষ্টার পর থানায় আত্মসমর্পণ করেছে স্বামী। এই ঘটনায় আহত স্ত্রী ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। পুলিশ জানায় বুড়িচংয়ের জিয়াপুর গ্রামে যৌতুকের দাবিতে স্ত্রী ইভা আক্তারের সঙ্গে স্বামী মোহাম্মদ কাজলের বিরোধ চলছিল। এরই জেরে ভোরে ইভাকে মারধরের এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে কাজল তাকে গলা কেটে হত্যার চেষ্টা করে। এ সময় নিজেই 999-এ কল করে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইভাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেলে ভর্তি করে, পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। দিনাজপুরের হিলিতে বন কর্মকর্তার খড়ের পালায় আগুন দেওয়ার সময় হাতে নাতে এক যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ইটই এলাকায় বন কর্মকর্তার বাড়িতে খড়ের পালায় আগুন লাগে। খবর পেয়ে পুলিশ গিয়ে আগুনের সূত্রপাত খুঁজতে থাকে। এ সময় আরেকটি খড়ের পালায় আগুন দেওয়ার সময় হাতে নাতে জিয়া নামে এক যুবককে আটক করা হয়। এর আগে 5 জুলাই একই এলাকায় আরও 5 থেকে 7টি খড়ের পালায় আগুন লাগানোর কথা স্বীকার করে সে। ব্রাহ্মণবাড়ি রেল স্টেশনে অভিযান চালিয়ে যাত্রীর ছদ্মবেশে থাকা 11 নারী ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। রেলওয়ে পুলিশ জানায় সকালে গোপন সংবাদের ভিত্তিতে স্টেশনের 2 প্ল্যাটফর্মে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ছিনতাইকারী চক্রের 11 নারী সদস্যকে গ্রেফতার করা হয়। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন ট্রেনে ছিনতাই করে আসছে। তাদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পরে গ্রেফতারকৃতদের জেল হাজতে পাঠানো হয়।
পুলিশ হেফাজতে আসামির মৃত্যুর গুজব ছড়িয়ে বরিশালের আগৈলঝাড়া থানায় হামলার ঘটনায় ৩৪৩ জনের বিরুদ্ধে মামলা করে পুলিশ। এই ঘটনায় এখনো পর্যন্ত 18 জনকে গ্রেফতার করা হয়েছে। থানাটির এসআই ওমর ফারুক বাদী হয়ে মামলাটি করেন। পুলিশ জানায় গত 8 জুলাই একটি মাদক মামলায় রিয়াজ ফকির নামে যুবককে গ্রেফতার করা হয়। এ সময় থানা হাজতে রিয়াজ লোহার গ্রিলে নিজের মাথায় আঘাত করে আত্মহত্যার চেষ্টা চালায়। পরে তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তবে বৃহস্পতিবার বিকেলে রিয়াজের পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুর গুজব ছড়িয়ে শতাধিক মানুষ ও দেশীয় অস্ত্র নিয়ে আগৈলঝাড়া থানায় অতর্কিত হামলা চালায়। এতে 6 পুলিশ সদস্য সহ অন্তত 12 জন আহত হন। দেখছেন রাত 11টার সময় সঙ্গী থাকুন, দেখছেন সময় সংবাদ। হিলি স্থলবন্দরে দিন দিন কমছে আমদানি বাণিজ্য। পণ্যবাহী ট্রাকের সংখ্যা নেমে এসেছে 30-এর ঘরে। এতে যেমন কমছে রাজস্ব আদায়, তেমনি কর্মহীন হয়ে পড়েছেন শত শত শ্রমিক। হিলি থেকে শফিকুল ইসলামের পাঠানো তথ্য ও মোহাম্মদ আমির হামজার ছবিতে রিপোর্ট। একসময় দৈনিক শত শত পণ্যবাহী ট্রাক প্রবেশ করলেও এখন হিলি স্থলবন্দরে বেশিরভাগ দিনই ট্রাক আসছে 30টির কম। কোনো কোনো দিন এই সংখ্যা নেমে যাচ্ছে 7 থেকে 14টিতেও। এতে বন্দর জুড়ে বিরাজ করছে স্থবিরতা। 300-400 গাড়ি ঢুকতে এখন 60টা, কোনো দিন 20টা, কোনো দিন 30টা। 7 দিন পর একটা গাড়ি পাই। আমাদের কোনো কর্ম নেই। 7 থেকে 500 লেবার, আমাদের কর্মহীন, আমাদের কাজ নেই, আমরা কি করব? ব্যবসায়ীরা বলছেন বিভিন্ন পণ্যের আমদানি নিষেধাজ্ঞা ও বাণিজ্যিক সীমাবদ্ধতার কারণে কমে গেছে আমদানি। যেগুলো আইটেম ছিল এর আগে এগুলো পড়তার কারণে ঢোকে না। এই যে বর্তমানে যেমন গম আছে, ভুট্টা আছে, এগুলো দেখেন আসলে যে কষ্ট আছে, সেই কষ্ট নিয়ে আসে এখানে আমাদের পার কিলোতে 8-9 টাকা লস করে বেচতে হবে। হিলি স্থল বন্দরের বর্তমান যে অবস্থা, এক আমদানি এবং সরকারি রাজস্ব আহরণের স্বার্থে এখানে কাস্টমস হাউস এবং কমিশনার এখানে নিয়োগ দেওয়া প্রয়োজন বলে আমরা মনে করি। আমদানি কমায় বড় ঘাটতি দেখা দিয়েছে রাজস্ব আদায়েও। 2025-26 অর্থ বছরে 1046 কোটি টাকা আয়ের লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে 598 কোটি টাকা। ঘাটতি দাঁড়িয়েছে প্রায় 450 কোটি টাকা। শূন্য রেটের পণ্য আমদানি হয়, মূলত এখানে গম, চাল এবং অন্যান্য খাদ্যদ্রব্যাদি এখানে আমদানি হয়। সেই কারণে এইখানকার যে লক্ষ্যমাত্রা দেওয়া আছে, যদি ট্যাক্সেবল আইটেম এখানে এলসি হয়, সেক্ষেত্রে আমাদের রেভিনিউ বাড়বে বলে আমি মনে করি। বন্দর সচল রাখতে আমদানি বাণিজ্য বাড়ানোর পাশাপাশি নতুন পণ্য আমদানির সুযোগ তৈরির দাবি সংশ্লিষ্টদের। সময় সংবাদ, হিলি। ঢাকা চট্টগ্রাম এবং ঢাকা মাওয়া খুলনা মহাসড়ক থাকায় মাদকের ট্রানজিট হিসেবে ব্যবহার হচ্ছে মুন্সিগঞ্জ। জেলার সবখানেই মাদকের আগ্রাসন। গেল 1 বছরে মাদক মামলায় 1315 জন গ্রেফতার হলেও গডফাদাররা থাকছেন ধরাছোঁয়ার বাইরে। আর তাই সংশ্লিষ্টরা বলছেন মাদকের ব্যাপারে সরকারের জিরো টলারেন্স বাস্তবায়নে কাজ চলছে। মুন্সিগঞ্জের মীরকাদিমের ট্যাঙ্গার চরে দিনে দুপুরে হচ্ছে মাদক বিক্রি। নানা বয়সী মানুষ জড়িয়ে পড়ছে নেশায়। সম্প্রতি লৌহযোগের গোয়ালিমানরায় মাদক বিরোধী মিছিল বের করে কতিপয় চিহ্নিত মাদক কারবারি। পুলিশ 1 বছরে জেলার 7টি থানার 917টি মাদক মামলায় 1315 জনকে গ্রেপ্তার করেছে। জব্দ করা হয় 62,714 পিস ইয়াবা ও 170 কেজি গাঁজা সহ হেরোইন, আফিম, ফেন্সিডিল ছাড়াও নানা রকমের মাদক দ্রব্য। তবে মাদকের গডফাদাররা থাকছে ধরাছোঁয়ার বাইরে। এই জেলার মধ্য দিয়ে বয়ে গেছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং ঢাকা মাওয়া খুলনা মহাসড়ক, আর পদ্মা, মেঘনা, ধলেশ্বরী সহ গুরুত্বপূর্ণ নৌপথ জেলাটির চারিদিকে। তাই রাজধানীর কাছের জেলা মুন্সিগঞ্জ মাদকের ট্রানজিট হিসেবে ব্যবহার হচ্ছে। আসলে মাদকে সয়লাভ হয়ে গেছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে আমাদের পাড়া মহল্লা সব জায়গায়। বন্ধুদের সাথে মিশা মাদকের উপরে আসক্তি বেড়ে যাইতেছে। যদি প্রশাসন ঠিকভাবেই করতো তাহলে এতটা প্রচার হতো না। বেশিরভাগ কারবারি জামিনে মুক্ত হয়ে আবারও জড়িয়ে পড়ছে মাদক ব্যবসায়। মাদক নিয়ন্ত্রণ আইন আরও কঠোর করা দরকার বলে মনে করেন আইনজীবীরা। সকল জেলাতেই মাদকের সাজা হচ্ছে, কিন্তু পরে আবার আইনের ফাঁক দিয়ে বের হয়ে যাচ্ছে। জামিনের ক্ষেত্রে পুরোপুরি নন বেলেবল সেকশন করে সমাজকে এবং দেশকে মাদক মুক্ত করার আহ্বান জানাচ্ছে। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা পর্যায়েও কার্যালয় খোলা দরকার। কক্সবাজার যে ইয়াবাটা আমাদের মায়ানমার থেকে আসে, সেই মাদকটা ঢাকাতে প্রবেশ করার বিভিন্ন রুট আছে। তার মধ্যে ঢাকা চিটাগাং হাইওয়ে একটা পথ, সেটা একটা অংশ মুন্সিগঞ্জে পড়ছে। সেক্ষেত্রে এখানেও একটা
রয়েই গেছে। পুলিশ সুপার বলছেন, মাদকের ব্যাপারে সরকারের জিরো টলারেন্স বাস্তবায়নে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। আমরা চেষ্টা করছি এখানে যারা মাদকের ডিলার তাদেরকে মূল আইনের আওতায় নিয়ে আসা এবং সেই সাথে ছোট ছোট যারা বিক্রেতা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা এবং মাদক সেবী যারা আছে তাদেরকে সচেতন করে, তাদের অভিভাবককে সচেতন করে স্বাভাবিক পথে নিয়ে আসা। মুন্সিগঞ্জ জেলা কারাগারে বন্দির সংখ্যা 1000-এর বেশি। এর 65%ই মাদক মামলার আসামি। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী 30 জুন পর্যন্ত মাদকের বিরুদ্ধে 558টি অভিযান পরিচালিত হয়ে মামলা হয়েছে 290টি। আর এই সময়ে 73 জনকে মাদক মামলার সাজা দেওয়া হয়েছে। খালাস পেয়েছেন 32 জন। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। এই ছিল আমার কাছে থাকা রাত 11টার সময়। এরপর সময় সংবাদ নিয়ে যুক্ত হবেন সহকর্মী মিসবাহুল আলিফ। ধন্যবাদ রাব্বি। পরবর্তী সংবাদগুলো জানাতে সঙ্গে থাকবো আমি মিসবাহুল আলিফ। গোপালগঞ্জে সংস্কার শেষ হতে না হতেই সড়কের বিভিন্ন স্থান থেকে উঠে যাচ্ছে কার্পেটিং। এতে স্থায়িত্ব এবং নির্মাণের মান নিয়ে তৈরি হচ্ছে তীব্র ক্ষোভ। স্থানীয়দের দাবি, প্রকল্পের শুরু থেকেই অনিয়মের অভিযোগ উঠলেও নেওয়া হয়নি কোনো কার্যকরী ব্যবস্থা। এলজিডি জানিয়েছে বিষয়টি খতিয়ে দেখতে পাঠানো হবে কারিগরি টিম। HM মানিকের তোলা ছবিতে জয়ন্ত শেরালির রিপোর্ট। কয়েকদিন আগেই শেষ হয়েছে রাস্তা সংস্কার, অথচ সামান্য টান দিলেই উঠে আসছে কার্পেটিং। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিডিও। গোপালগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প দ্বিতীয় পর্যায়ের আওতায় কোটালীপাড়ার শিকিরবাজার স্কাউট ভবন থেকে পূর্ব চিত্রাপাড়া পর্যন্ত 1265 মিটার দীর্ঘ সড়কের উদ্যোগ নেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। ব্যয় ধরা হয় প্রায় 75 লাখ টাকা। স্থানীয়দের অভিযোগ, শুরু থেকেই এই সড়কে অত্যন্ত নিম্নমানের সামগ্রী ব্যবহার ও পানির ভিতরে গাইডওয়ালের সিসি ঢালাই দেয় ঠিকাদার। এছাড়া রাস্তার ভাঙন রোধে সোল্ডারিংয়ে মাটি ব্যবহারের কথা থাকলেও সেখানে ব্যবহার করা হয় বালু। ফলে সামান্য বৃষ্টিতেই সেই বালু ধুয়ে আবারও ক্ষতিগ্রস্ত হচ্ছে রাস্তা। বালি মারছে, কাদা কোনো মাটি দেন, এটা বৃষ্টিতে সব ধুয়ে নামে যাবে। বালি থাকে বৃষ্টিতে, একেবারে আগলায় দলে উঠে গেছে। এদের বলছি যে এই যেভাবে আপনারা কাজ করতেছেন এইভাবে আপনাদের কাজ হয় না। আমাদের বাজেট যেটা আসছে সেটাই আমরা করছি। উঠাইছে থেকে পিচ নেই, উঠে যায়, পিচ দেওয়া হয় নাই, নিচে তেল দেওয়া হয় নাই। ঘটনা খতিয়ে দেখতে কারিগরি টিম পাঠানো হবে বলে জানিয়েছে এলজিইডি। কারিগরি টিম আছে, তাদেরকে পাঠিয়েছি। সেখানে যদি কোনো তাদের অবজারভেশন থাকে সে অনুযায়ী আমরা ঠিকাদারকে দিয়ে ওই কাজটি বাস্তবায়ন করে জনগণের জন্য রাস্তাটা সুগম করে দিব। চলতি বছরের 30 জুন এই সড়ক সংস্কারের কাজ শেষ হয়েছে। জয়ন্ত শিরালি, সময় সংবাদ, গোপালগঞ্জ। চুরি হয়ে গেছে গাজীপুরের হাজার হাজার নাগরিকের তথ্য। সেবা অটোমেশন নামের এক প্রতিষ্ঠানের ওয়েবসাইটে রাখা সব নাগরিকের তথ্য এখন হ্যাকারদের হাতে। এমন বাস্তবতায় প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি বাতিলের পরিকল্পনা করছে জেলা প্রশাসন। খোকন সাহা জমির নামজারি করতে 2024 সালে গাজীপুরের প্রহ্লাদপুর ইউনিয়ন পরিষদ থেকে একটি মৃত্যু সনদ ও একটি ওয়ারিশ সনদ তোলেন। সেই নথি দিয়ে 4 বার খারিজ আবেদন করেও ব্যর্থ তিনি। পরে জানতে পারেন পরিষদ থেকে দেয়া নথির সঙ্গে সার্ভারে থাকা তথ্যের মিল না থাকায় এই ভয়াবহ ভোগান্তি। মৃত্যু সনদে যে QR কোড আছে সেই QR কোডটা অন্য এক নামে চলে গিয়েছে। পাশাপাশি ওয়ারিশ সনদেও সেম কাহিনী, অন্য নামে যাওয়ার কারণে আমি 2-3 বার নাম খারিজের জন্য আবেদন করেছিলাম, সেই খারিজ বাতিল হয়ে গিয়েছে। খোকনের মতো এমন ভোগান্তির শিকার অসংখ্য সেবা প্রত্যাশী। ওয়েবসাইটে থাকা জন্ম সনদ, মৃত্যু সনদ, ওয়ারিশ সনদ, ট্যাক্স নথি আর ট্রেড লাইসেন্সের তথ্য এখন চলে গেছে হ্যাকারদের হাতে। অভিযোগের তীর সেবা অটোমেশন নামের একটি প্রতিষ্ঠানের দিকে। 2018 সালে এই প্রতিষ্ঠানটির ওয়েবসাইট সনদ.com-এর সঙ্গে চুক্তি করে গাজীপুর জেলা প্রশাসন। নিয়ম অনুযায়ী সকল ইউনিয়ন পরিষদ ও পৌরসভার তথ্যের সংরক্ষণ ও নিরাপত্তা দিবে প্রতিষ্ঠানটি। তবে 2024 সালের শেষের দিকে সনদ.com-এর ওয়েবসাইটটি সাইবার অ্যাটাকের শিকার হয়। পরে সেটি ফিরিয়ে আনলেও ততক্ষণে চুরি হয়ে গেছে হাজার হাজার নাগরিকের তথ্য। হার্ড কপি সংরক্ষণ করা আছে অফিসে। যাদের সমস্যাটা হয়েছে তারা যদি ইউনিয়ন পরিষদে যোগাযোগ করে সেখান থেকে সমাধান করে দেওয়া হচ্ছে। ভয়াবহ এই সাইবার হামলার 1.5 বছর পেরিয়ে গেলেও তা এখনও আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসনকে জানানো হয়নি।
তথ্য গোপন করে থানায় অভিযোগ আর বিজ্ঞপ্তি ছাপিয়েই দায় সারে অভিযুক্ত প্রতিষ্ঠান সেবা অটোমেশন। ওয়েবসাইটে নিরাপত্তা ত্রুটি এবং ডেটা রিকভারি সম্ভব কিনা তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। রেজিস্ট্রার জেনারেল ওনার সাথে কথা বলার পরে উনি এটা গাইডলাইন দিয়েছেন, এটা এই বিষয়ে কি করা দরকার সেই অনুযায়ী আমরা আগাচ্ছি। বিশেষজ্ঞরা বলছেন এই হ্যাকিং এর ফলে মারাত্মক আইডেন্টিটি থ্রেট বা পরিচয় জালিয়াতির ঝুঁকিতে পড়তে পারেন গাজীপুরবাসী। যাদের রিজার্ভেশনে ছিল তাদের কাছ থেকে এটা যেহেতু চুরি হয়েছে, এটার জন্য সম্পূর্ণ লায়াবল তারা, এবং এই রেসপন্সিবিলিটি তাদেরকেই গ্রহণ করতে হবে। নাগরিকের চুরি হওয়া তথ্য ব্যবহার করে ভুয়া ব্যাংক অ্যাকাউন্ট খোলা, ঋণ জালিয়াতি কিংবা জমিজমা সংক্রান্ত বড় ধরনের জালিয়াতির সম্ভাবনা রয়েছে বলেও জানান বিশেষজ্ঞরা। মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর। কাজ সমাপ্ত রেখে ৮৮ বিল নিয়ে পালিয়েছে ঠিকাদার। এতে বন্ধ মাদারীপুর নার্সিং কলেজ নির্মাণ কাজ। 2 বছর আগে কাজের মেয়াদ শেষ হলেও এখনও সম্পূর্ণ করতে পারেনি স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। শিগগিরই দরপত্র আহ্বানের মাধ্যমে বাকি কাজ শেষ করার আশ্বাস কর্তৃপক্ষের। 2 বছর আগে কাজের মেয়াদ শেষ হয়েছে, কিন্তু আজও শেষ হয়নি মাদারীপুর নার্সিং কলেজের নির্মাণ কাজ। কোনো কর্মকর্তা কিংবা নিরাপত্তা কর্মী না থাকায় মাদক সেবীদের আখড়ায় পরিণত হয়েছে নির্মাণাধীন ভবনের ভেতরে। চুরি হয়ে গেছে মূল্যবান জিনিসপত্র, বাড়ছে অপরাধমূলক কর্মকাণ্ড। শিবচর উপজেলার বড় বাহাদুরপুর ও বড় দোয়ালি মৌজায় 2021 সালের 10 মার্চ শুরু হয় মাদারীপুর নার্সিং কলেজের নির্মাণ কাজ। কাজের মেয়াদ শেষ হয় 2024 সালের 20 জুন। কাজ অসমাপ্ত রেখে পালিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে 32 কোটি 12 লাখ টাকা ব্যয়ে নির্মিত কাজের অগ্রগতি 88 ভাগ দেখিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানকে বিল দেওয়া হয়েছে 28 কোটি 25 লাখ টাকা। মাদকের আখড়া হয়, মাদক সেবীর মধ্যে প্রবেশ করে এবং এটার মধ্যে থাকা বিভিন্ন দামি জিনিসপত্র তারা অলরেডি এখান থেকে চুরি হয়ে গেছে। অর্ধেক কাজ করে এমনি পড়ে রয়েছে, পোলাপান আড্ডা দেয় যায় আহে, এরকম একটা হইতেছে। দ্রুত কাজ যাতে শুরু হয় এবং চালু হয়, এটা আমরা চাই আর কি এলাকার জনগণ হিসাবে। তবে নির্মাণ কাজের বাকি অংশ দ্রুত সম্পন্ন করতে প্রয়োজনীয় উদ্যোগের কথা জানায় বাস্তবায়নকারী কর্তৃপক্ষ। এই কাজটা বর্তমানে মন্ত্রণালয়ের মাধ্যমে এটাকে বাতিল করা হয়েছে। পরবর্তীতে এখন টেন্ডার প্রক্রিয়াধীন আছে। টেন্ডার প্রক্রিয়াধীন শেষ হলে তখন কাজ শুরু হয়ে আবার তখন শুরু হবে। তথ্য বলছে রাজধানী ঢাকার মিরপুরের পূর্ব শেওড়াপাড়া এলাকার ঠিকাদারি প্রতিষ্ঠান মেডসার্স MNHCL এবং HMAC নামে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজটি যৌথভাবে সম্পন্ন করার কথা ছিল, কিন্তু বিলম্ব হওয়ায় তাদের কার্যক্রম বাতিল করেছে কর্তৃপক্ষ। ঘাস আর লতাপাতায় ছেয়ে গেছে চারপাশ, অথচ শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হওয়ার কথা ছিল পুরো ক্যাম্পাস। কবে নতুন করে আবারও শুরু হবে ভবন নির্মাণ কার্যক্রম, সেই প্রশ্ন থেকেই যায়। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। দেখছেন সময় সংবাদ। 2 নদীতে 2টি কাঠের নড়বড়ে সেতু, চলতে পারে না কোনো ভারী যানবাহন। যাতায়াতের এমন প্রতিবন্ধকতার জন্য উন্নয়ন বঞ্চিত নরসিংদীর রায়পুর উপজেলার চর আড়ালিয়া ইউনিয়ন। এলজিডি বলছে পাকা সেতু নির্মাণে এরই মধ্যে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। পাকা সড়ক থেকে মেঠো পথ ধরতেই আড়িয়াল খাঁ নদী, অথচ নদীটি পার হতে হয় কাঠের সেতু দিয়ে। নরসিংদীর রায়পুরা উপজেলার অনুন্নত জনপদ চর আড়ালিয়া ইউনিয়ন এলাকাবাসী বলছেন, এই ইউনিয়নে শিক্ষা ও স্বাস্থ্যসেবার ভালো কোনো প্রতিষ্ঠান না থাকায় যেতে হয় পার্শ্ববর্তী ইউনিয়নে। এমনকি কৃষিপণ্য বেচা কেনার জন্য ভরসা করতে হয় অন্য এলাকার বাজারের উপর। আর ইউনিয়নবাসীর যাতায়াতের সবচেয়ে বড় সংকট আড়িয়াল খাঁ ও মেঘনা শাখা নদীতে কোনো পাকা সেতু না থাকা। কাঠের সেতুতে চলতে পারে না ভারী কোনো যানবাহন, প্রায় ঘটে দুর্ঘটনা। শিগগিরই ইউনিয়নটির মূল সড়কে 2টি পাকা সেতু নির্মাণের দাবি তাদের। ব্রিজের জন্য আমরা এলাকার মানুষ অনেকে অবহেলিত। চাইলের বস্তা লইয়া পড়ে আছি বর্ষাকালে, অসুস্থ রোগী হইলে রাস্তাঘাটের লাগি যাইতে পারে না। 300 মতো ছাত্রছাত্রী আছে স্কুল মাদ্রাসায় যায়। যদি গাড়ি চলাচল করে তাহলে আমাদের একটু যেতে সুবিধা হবে। ব্রিজটা যেন যত দ্রুত সম্ভব এই ব্রিজটা যেন দেওয়া হয়। এলজিডি বলছে চর আড়ালিয়া ইউনিয়নে 2টি পাকা সেতু নির্মাণে এরই মধ্যে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। নরসিংদী 2 নম্বর প্রকল্প আছে, এটাতে আমরা পাঠাইছি। তারপরে আরো লার্জ ব্রিজ কনস্ট্রাকশনে ওইখানেও আমরা পাঠাইছি। যে কোনো জায়গা থেকে পাশ হলেই এটা আমরা বাস্তবায়ন করি। চর আড়ালিয়া ইউনিয়নে প্রায় 30,000 মানুষের বসবাস। সময় সংবাদ, নরসিংদী। বরগুনার শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজের 3 দিন পর
পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে শুভসন্ধ্যা সমুদ্র সৈকত থেকে প্রায় 1 কিলোমিটার দূরে নিদ্রারচর এলাকায় অর্ধগলিত মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। এ সময় গায়ে থাকা টি শার্ট দেখে নিখোঁজ পর্যটক আসাদুলকে শনাক্ত করতে সক্ষম হয় স্বজনরা। পরে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। এর আগে গত 7 জুলাই দুপুরে 5 বন্ধু সমুদ্রে গোসল করতে নামলে উত্তাল স্রোতে তাদের ভাসিয়ে নিয়ে যায়। পরের 4 জনকে উদ্ধার করা সম্ভব হলেও নিখোঁজ হন আসাদুল। দিনাজপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন স্ত্রী। সকালে চিরির বন্দর থেকে স্ত্রীকে মোটরসাইকেলে করে সদর উপজেলার যাচ্ছিলেন পরমেশান হেমব্রম বাস টার্মিনাল এলাকার পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়েন ওই দম্পতি। ঘটনাস্থলে মৃত্যু হয় স্বামীর। আহত স্ত্রীকে দিনাজপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়। বৈরী আবহাওয়ার প্রভাব বাজারে। ছুটির দিনেও সাভারে বেড়েছে সব ধরনের সবজির দাম। জলাবদ্ধতায় অতিরিক্ত পরিবহন ব্যয়ের অজুহাত ব্যবসায়ীদের। এদিকে এই কারণ দেখিয়ে মানিকগঞ্জে বেড়েছে সব ধরনের মাছের দাম। ঝুম বৃষ্টি উপেক্ষা করে বাজারে ক্রেতাদের আগমন। ছুটির দিনে হাঁকডাকে চলে বেচাকেনা। এ বৃষ্টির কারণে সাভারে বেড়েছে সব ধরনের সবজির দাম। একদিনে 1 কেজি টমেটোর দাম 220 টাকা থেকে বেড়ে ঠেকেছে 250 টাকায়। অন্যান্য শাকসবজির দামও বেড়েছে 10 টাকা পর্যন্ত। বিক্রেতাদের দাবি জলাবদ্ধতার কারণে অতিরিক্ত পরিবহন ব্যয় যোগ হয়েছে সবজির দামে। ফুলকপি 90 টাকা কেজি, টমেটো 250 টাকা কেজি, তারপরে গাজর আছে 90 টাকা কেজি, মূলা 30 টাকা কেজি। শসা, টমেটো, গাজর এগুলোর দাম একটু চড়া। বিভিন্ন ধরনের মাল আর কি আগের তুলনায় আর কি দাম বেশি চাওয়া হচ্ছে। বৃষ্টির কোনো সমস্যা, মালের দাম বেশি, সংকট, বন্যা উঠছে দেশত। বৈরী আবহাওয়ার মধ্যেই মানিকগঞ্জের তরা মৎস্য আড়তে জমজমাট মাছ বেচাকেনা। কই, শিং, কাতলা, শোল, টাকি, পুঁটি, ট্যাংরা সহ দেশীয় সামুদ্রিক মাছের সরবরাহ বেড়েছে। তবে শিং সহ কয়েক প্রজাতির মাছের দাম বাড়ায় ক্ষুব্ধ ক্রেতারা। ওমর ফারুক, সময় সংবাদ। কিশোরগঞ্জে জলাশয়ে পর্যাপ্ত পানি না থাকায় পাট জাগ দিতে পারছেন না কৃষক। পাট গাছ কেটে জমিতে ফেলে রাখায় তৈরি হয়েছে গুণগত মান নষ্ট হওয়ার শঙ্কা। কৃষি বিভাগ বলছে রিবন রেটিং পদ্ধতিতে পাট জাগ দিলে এই সমস্যা থেকে অনেকটাই সমাধান মিলবে। নূর মোহাম্মদের তথ্য এবং রুবেল হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। কিশোরগঞ্জের হাওর উপজেলা মোহরকোনা পাট কেটে ফেলে রাখা হয়েছে জমিতেই। বর্ষা মৌসুমেও জলাশয়ে পর্যাপ্ত পানি না থাকায় পাট জাগ দিতে পারছে না কৃষকরা। চাষিরা জানান বর্ষায় নিচু এলাকার নদ নদী, খালবিল ও ডোবায় পানিতে টইটম্বুর থাকে। তবে এবারের পরিস্থিতি সম্পূর্ণ উল্টো। পর্যাপ্ত বৃষ্টিপাত না হয় শুকিয়ে গেছে জলাধার। কোম্পানিতে কাদামাটি দিয়ে কোনোভাবে জাগ দেওয়া হচ্ছে। এতে পাটের গুণগত মান নষ্ট হয়ে দাম কমে যাওয়ার আশঙ্কা। পানি আয় না, দলা এ না, গুড়তারি না, নাইলা কাটার মায়া, এটা ঝামেলা। পর্যাপ্ত পরিমাণ পানি নাই, এজন্য পাটটা একটু বীজের জাগ দিতে সমস্যা হইতেছে আর কি। ফাটও যদি হইব মইল হইব, সেটা মানে মনেতে বেশ কমতে হয়। আঁশ আলাদা করে রিবন রেটিং পদ্ধতিতে কম পানিতে পাট ভেজানোর পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। আঁশ ছাড়িয়ে পরে স্বল্প পানিতেই তারা সেটা জাগ দিতে পারবে, সেই পরামর্শ দেওয়া হচ্ছে। কিশোরগঞ্জের 13টি উপজেলায় 16,215 হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 36,341 মেট্রিক টন পাট। সময় সংবাদ, কিশোরগঞ্জ। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। দেখছেন সময় সংবাদ। দেশের বাইরের খবর। ইরান যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য। ইরানের বিভিন্ন শহরে মার্কিন হামলায় অন্তত 14 জন নিহত এবং 78 জন আহত হওয়ার দাবি করছে তেহরান। জবাবে বাহরাইন, কুয়েত এবং কাতারে থাকা মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের। এদিকে ইরানের অনুরোধে যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে আবারও আলোচনায় বসতে সম্মত হয়েছে বলে দাবি করছে মার্কিন প্রেসিডেন্ট। তবে তেহরানের সঙ্গে যুদ্ধ এখনও শেষ হয়নি বলে ইসরায়েলি প্রধানমন্ত্রী জানিয়েছেন। সমঝোতা স্মারক স্বাক্ষরের পর যুদ্ধবিরতির আশা জোরালো হলেও যুক্তরাষ্ট্র ইরানের পাল্টাপাল্টি হামলায় তা আবারও মুখ থুবড়ে পড়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার ইরানের ইরান শাহর বিমানবন্দর ও গোলস্তান প্রদেশের কৌশলগত দুটি রেল সেতুতে নতুন করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন বলে জানা গেছে। এছাড়া বন্দর আব্বাসের বিভিন্ন শহর বুশেহের ও জোঘাদাগ এলাকায়ও নতুন করে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এর আগে ইরানের বিভিন্ন শহরে মার্কিন হামলার ঘটনায় বেশ কয়েকজন নিহত হন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন হরমুজে চলাচলকারী জাহাজে ইরানি হামলার জবাবেই এই হামলা চালানো হয়েছে। আর জলপথটিতে নৌ চলাচল নিরাপদ রাখতে দ্বিতীয় দিনের মতো হামলার কথা জানায় মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। জবাবে টানা দ্বিতীয়বারের মতো বাহরাইন, কুয়েত ও কাতারে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও কৌশলগত স্থাপনায় হামলার দাবি করেছে ইরান। এমনকি জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে 10টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। একই সঙ্গে যুক্তরাষ্ট্র হামলা চালিয়ে গেলে মধ্যপ্রাচ্যে থাকা অন্য মার্কিন ঘাঁটিগুলোও লক্ষ্যবস্তু করা হবে বলেও সতর্ক করেছে বাহিনীটি। মার্কিন হামলার পর যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গের অভিযোগ তুলেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেন, একতরফা হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র দুই দেশের সমঝোতা ভেঙে দিয়েছে। একই সঙ্গে জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। যুক্তরাষ্ট্রকে নতুন কোনো সামরিক পদক্ষেপ থেকেও বিরত থাকার আহ্বান জানান তিনি। এদিকে ইরানের সঙ্গে যুদ্ধ এখনও শেষ হয়নি বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি গণমাধ্যমকে তিনি বলেন, তেহরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেয়া হবে না। এমনকি তেল আবিব পদক্ষেপ না নিলে তেহরান এতদিনে পারমাণবিক অস্ত্রের মালিক হয়ে যেত বলেও দাবি করেন নেতানিয়াহু। নাসরিন রুমি, সময় সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করছে ইরান। সম্প্রতি যুক্তরাষ্ট্রকে এমন চাঞ্চল্যকর গোয়েন্দা তথ্য দিয়েছে ইসরায়েল। এই তথ্য ঘিরে উঠেছে নতুন প্রশ্ন। এটি কি নিরাপত্তা সতর্কতা নাকি ইরানের বিরুদ্ধে আবারও যুদ্ধে উস্কে দেওয়ার কৌশল? ইরান ডোনাল্ড ট্রাম্পকে হত্যার নতুন ষড়যন্ত্র করছে এমন গোয়েন্দা তথ্য সম্প্রতি ওয়াশিংটনের সঙ্গে ভাগাভাগি করেছে ইসরায়েল। CNN-এর প্রতিবেদনে বলা হয়েছে, এই সতর্কবার্তা এসেছে এমন এক সময়ে যখন যুক্তরাষ্ট্র ইরানের ভঙ্গুর যুদ্ধবিরতি নতুন করে চাপের মুখে। সূত্রগুলোর দাবি, কয়েক সপ্তাহ ধরেই ট্রাম্পকে লক্ষ্য করে সম্ভাব্য হামলার আভাস পাচ্ছিল মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। তবে ইসরায়েলের দেয়া তথ্য ছিল একটি নির্দিষ্ট ষড়যন্ত্রের ইঙ্গিত, যদিও যুক্তরাষ্ট্র এখনও সেই তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। তবে মার্কিন প্রশাসনের ভেতরেই রয়েছে ভিন্ন মত। কয়েকজন কর্মকর্তা মনে করছেন, ইসরায়েলের এই গোয়েন্দা তথ্য হয়তো ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে আরও কঠোর সামরিক পদক্ষেপে উৎসাহিত করার কৌশল। কারণ ঠিক সেই সময় ট্রাম্প যুদ্ধবিরতি বজায় রাখবেন নাকি নতুন হামলার অনুমোদন দেবেন তা নিয়ে ভাবছিলেন। এদিকে নিজেও জীবনহানির শঙ্কার কথা প্রকাশ্যে বলেছেন ট্রাম্প। সাংবাদিকদের তিনি বলেন, ইরানিরা তাকে সরিয়ে দিতে চায়, তিনি তাদের প্রতিটি হিট লিস্টে আছেন। এখন পর্যন্ত ভাগ্য তার পক্ষে ছিল, কিন্তু তা সবসময় নাও থাকতে পারে। একই সঙ্গে ইরানকে তিনি অত্যন্ত দুষ্টু আখ্যা দিয়ে বলেন, এই ক্যান্সার শুরুতেই নির্মূল করা উচিত। ট্রাম্পকে লক্ষ্যবস্তু করার আশঙ্কা নতুন নয়। 2020 সালে তার নির্দেশে মার্কিন ড্রোন হামলায় নিহত হন ইরানের কুদস ফোর্সের প্রধান কাসেম সোলাইমানি। এরপর থেকেই প্রতিশোধের হুমকি দিয়ে আসছে তেহরান। সাম্প্রতিক সময়ে ইরানের শোকসভাগুলোতেও ট্রাম্প বিরোধী স্লোগান শোনা গেছে। অন্যদিকে যুদ্ধ নিয়ে ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে কিছুদিন আগে মতপার্থক্য দেখা দিলেও সাম্প্রতিক ফোনালাপের পর দুই দেশের সমন্বয় আবারও জোরদার হয়েছে। একই সময়ে পর্দার আড়ালে ওয়াশিংটন ও তেহরান আগামী আগস্টের মধ্যে একটি নতুন পারমাণবিক সমঝোতায় পৌঁছানোর চেষ্টাও চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। নাদিম মারজান, সময় সংবাদ। লাখো মানুষের অশ্রুসিক্ত বিদায় আর রাষ্ট্রীয় মর্যাদায় জন্মস্থান মাশহাদে চিরনিদ্রায় শায়িত হলেন ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সপ্তাহব্যাপী শোকানুষ্ঠান, ইরান ও ইরাক জুড়ে শোকযাত্রা ও জানাজার শেষে ইমাম রেজার মাজারের পাশে তার দাফন সম্পন্ন হয়েছে। শোকানুষ্ঠানে প্রায় 4.5 কোটি মানুষ অংশ নেন বলে দাবি করছে ইরান।
শোক, আবেগ আর ধর্মীয় অনুভূতিতে বিদায়ের শেষ অধ্যায়ের সাক্ষী হল মাশহাদ। জন্মস্থানের মাটিতে ইমাম রেজার পবিত্র মাজারে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পন্ন হয়। অশ্রুসিক্ত লাখো মানুষের অংশগ্রহণে তার শেষ জানাজার ইমামতি করেন ছেলে মোস্তফা খামেনি। পাশে ছিলেন আরও 2 সন্তান মেইসাম ও মাসুদ। তবে নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনিকে সেখানে দেখা যায়নি। প্রিয় নেতাকে শেষ বিদায় জানাতে মাশহাদের রাজপথে নামে মানুষের ঢল। কালো পোশাকে, হাতে ইরানের জাতীয় পতাকা। শোক আর প্রতিশোধের প্রতীক কালো ও লাল পতাকা, প্রয়াত নেতার প্রতিকৃতি এবং বিপ্লবী স্লোগান সম্বলিত ব্যানার নিয়ে শেষ বিদায়ে অংশ নেন লাখো মানুষ। এ সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী স্লোগান দিতেও দেখা যায় অনেককে। এর আগে সপ্তাহ জুড়ে রাষ্ট্রীয় শোক ও শেষ বিদায়ে নানা আনুষ্ঠানিকতার আয়োজন করে ইরান, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান ও প্রতিনিধিরা অংশ নেন। এরপর পর্যায়ক্রমে খামেনির মরদেহ নেওয়া হয় তেহরান, কোম ও ইরাকের পবিত্র নগরী নাজাফ ও কারবালায়। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় পরিবারের কয়েকজন সদস্য সহ নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। শেষ ইচ্ছা অনুযায়ী জন্মস্থান মাশহাদের ইমাম রেজার মাজারের পাশেই তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। নাসরিন রুমি, সময় সংবাদ। কোনোভাবেই থামছে না রাশিয়া ইউক্রেন পাল্টাপাল্টি হামলা। বৃহস্পতিবার মস্কোর 12টি তেলবাহী ট্যাঙ্কার সহ বিভিন্ন নৌযানে হামলা চালিয়েছে ইউক্রেন। এর জবাবে জাপোরিজিয়ায় শাহেদ ড্রোন ছোড়ে রুশ বাহিনী। এতে 1 জন নিহত এবং অন্তত 3 জন আহত হন। এদিকে রয়টার্স জানিয়েছে, দনবাসের পূর্ণ নিয়ন্ত্রণ নিশ্চিত না হওয়া পর্যন্ত যুদ্ধ থামাতে আগ্রহী নন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাই সামনের দিনগুলোতে সংঘাত আরও তীব্র হওয়ার শঙ্কা বাড়ছে। যুদ্ধের 5ম বছরে পা দিলেও কোনোভাবেই থামছে না রাশিয়া ইউক্রেন সংঘাত, বরং দিন দিন তা আরও তীব্র হচ্ছে। স্থানীয় সময় বৃহস্পতিবারও 2 দেশের মধ্যবর্তী আজব সাগরে মস্কোর একাধিক তেলবাহী ট্যাঙ্কার, টাগবোট ও ড্রাই কার্গো জাহাজে হামলা চালিয়েছে ইউক্রেন। দেশটির দাবি, জাহাজগুলো আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়িয়ে রুশ তেল পরিবহনে ব্যবহৃত গোপন তেলবাহী বহরের অংশ ছিল। একই সঙ্গে রাশিয়ার 2টি তেল ডিপোতেও হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। ফ্রন্টলাইন থেকে প্রায় 500 কিলোমিটার দূরে থাকা ওই 2 স্থাপনায় হামলার পর আগুন ধরে যায়। জবাবে ইউক্রেনের জাপোরিজিয়ায় একটি গ্যাস স্টেশনে শাহেদ ড্রোন দিয়ে আক্রমণ চালিয়েছে রাশিয়া। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। অঞ্চলটির গভর্নর জানান, হামলায় একটি গাড়ি ধ্বংস হওয়ার পাশাপাশি গ্যাস স্টেশনটিরও ব্যাপক ক্ষতি হয়েছে। ইউক্রেনের সাম্প্রতিক ড্রোন হামলার পর যুদ্ধের গতিপথ আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করছেন ক্রেমলিন ঘনিষ্ঠ একাধিক সূত্র। রয়টার্সকে তারা জানিয়েছেন, রাশিয়ার জ্বালানি অবকাঠামো ও কৌশলগত স্থাপনাগুলোতে ধারাবাহিক হামলার জেরে পুতিন আরও কঠোর সামরিক পদক্ষেপের দিকে ঝুঁকছেন। তাদের দাবি, পূর্ব ইউক্রেনের দনবাস অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ নিশ্চিত না হওয়া পর্যন্ত যুদ্ধ থামাতে আগ্রহী নন পুতিন, বরং আগামী মাসগুলোতে নতুন সামরিক অভিযান ও হামলার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তারা। এদিকে ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদনের সম্ভাব্য অনুমতি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ক্রেমলিন। দেশকে রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার কথা জানান ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। বলেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখলেও একই সঙ্গে শান্তি প্রতিষ্ঠার চেষ্টাও করছে, যা পরস্পর বিরোধী অবস্থান। কিয়েভ যত বেশি মস্কোর অবকাঠামোতে হামলা চালাবে, ততই মস্কো নিরাপত্তার বাফার জোন গড়ে তুলতে বাধ্য হবে বলেও মন্তব্য করেন তিনি। নাসরিন রুমি, সময় সংবাদ। যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির শীর্ষ নেতা নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়ে গেছে। গেল মাসে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগের ঘোষণার পর তার উত্তরসূরি খুঁজতে চলছে এই তৎপরতা। এখন পর্যন্ত নতুন নেতা হওয়ার দৌড়ে এগিয়ে আছেন ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। প্রতিদ্বন্দ্বী কেউ না তাড়ালে চলতি মাসেই যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তিনি। স্থানীয় নির্বাচনে ভরাডুবি, অভ্যন্তরীণ নীতিতে পরিবর্তন এবং বিতর্কিত কূটনৈতিক নিয়োগের জেরে
তীব্র চাপের মুখে গত 22 জুন পদত্যাগের ঘোষণা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তার এমন বিদায় ঘোষণার পর যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বেছে নিতে এখন নতুন নেতৃত্ব নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে ক্ষমতাসীন লেবার পার্টি। লেবার পার্টির নিয়ম অনুযায়ী প্রার্থী হতে হলে বর্তমান পার্লামেন্ট সদস্যদের অন্তত 20% অর্থাৎ 81 জন এমপির সমর্থন প্রয়োজন। একই সাথে লেবার পার্টির অঙ্গ সংগঠন বা স্থানীয় শাখাগুলোর মনোনয়নও পেতে হবে। আগামী বুধবার পর্যন্ত প্রার্থীরা মনোনয়ন জমা দিতে পারবেন। একজনের বেশি প্রার্থী হলে আগস্টে ভোটাভুটি হবে, আর প্রতিদ্বন্দ্বী না থাকলে আগামী 20 জুলাইয়ের মধ্যেই নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব নেবেন। দলটির শীর্ষ নেতা হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন অ্যান্ডি বার্নহাম, যাকে ব্রিটেনের রাজনীতিতে কিং অব দ্য নর্থ বলা হয়। এতদিন এমপি না থাকায় তার প্রার্থী হওয়ার সুযোগ ছিল না, তবে গত 18 জুনের উপনির্বাচনে জিতে তিনি সেই যোগ্যতা অর্জন করেন। অ্যান্ডি বার্নহামের প্রতি এরই মধ্যে দলের হেভিওয়েট নেতা ও সাবেক অনেক মন্ত্রী পূর্ণ সমর্থন জানিয়েছেন। রাজনৈতিক মতাদর্শে বার্নহাম কিয়ার স্টারমারের চেয়ে কিছুটা বামপন্থী ঘেঁষা। তিনি আবাসন ও সামাজিক খাতের সংস্কার এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণের পক্ষে। পররাষ্ট্র নীতির ক্ষেত্রে তিনি ন্যাটো ও ইউক্রেনের প্রতি সমর্থন অব্যাহত রাখার পক্ষে মত দিয়েছেন। তবে কোনো সাধারণ নির্বাচন ছাড়াই নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব নিলে তার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। বরকতুল্লাহ, সময় সংবাদ। ইউরোপ জুড়ে তৃতীয় দফার দাবদাহে বিপর্যস্ত জনজীবন। যুক্তরাজ্য এবং স্পেনে বাড়তে থাকা গরমে বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দা এবং পর্যটকরা। ফ্রান্সে হাসপাতালগুলোতে বাড়ছে গরমজনিত কারণে অসুস্থ হয়ে পড়া রোগীর সংখ্যা। জলবায়ু পর্যবেক্ষকরা বলছেন, স্থলভাগ এবং সমুদ্রের তাপমাত্রা বাড়তে থাকায় ভবিষ্যতে আরও তাপপ্রবাহের ঝুঁকি তৈরি হচ্ছে। যুক্তরাজ্যের লন্ডনে তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন নগরবাসী। বছরের তৃতীয় দাবদাহে যাতায়াত থেকে শুরু করে দৈনন্দিন কাজ কঠিন হয়ে পড়েছে বলে জানান বাসিন্দারা। এদিন লন্ডন চিড়িয়াখানা পরিদর্শনে গিয়ে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসও গরম নিয়ে মন্তব্য করে বলেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই গরম আরও কষ্টকর হয়ে ওঠে। স্পেনের রাজধানী মাদ্রিদেও তীব্র গরম থেকে বাঁচতে ছাতা, হাত পাখা ও পানির উপর নির্ভর করছেন স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা। বিভিন্ন স্থানে তাপমাত্রা 40 ডিগ্রির কাছাকাছি পৌঁছেছে। দেশটির আবহাওয়া সংস্থা কয়েকটি অঞ্চলে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। চলতি মাসেই তাপপ্রবাহজনিত কারণে কয়েকশো মানুষের মৃত্যুর তথ্য জানিয়েছে দেশটির পর্যবেক্ষণ ব্যবস্থা। ফ্রান্সের পরিস্থিতিও উদ্বেগজনক। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ, বিশেষ করে বয়স্কদের মধ্যে গরমজনিত জটিলতা বেড়েছে। অনেক হাসপাতালে পর্যাপ্ত শীততাপ নিয়ন্ত্রিত ব্যবস্থা না থাকায় জরুরি ভিত্তিতে ফ্যান, সানশেড ও নতুন এয়ার কন্ডিশনার বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। স্বাস্থ্য কর্তৃপক্ষ অতিরিক্ত মৃত্যুর ঘটনা নিশ্চিত করে হাসপাতালগুলোর জন্য জরুরি তহবিল বরাদ্দ দিয়েছে। এদিকে ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু পর্যবেক্ষণ সংস্থা কোপার্নিকাস জানিয়েছে 2026 সালের জুন পশ্চিম ইউরোপের ইতিহাসে সবচেয়ে উষ্ণ মাস। সংস্থাটি বলছে, স্থলভাগ ও সমুদ্রের তাপমাত্রা ধারাবাহিকভাবে বাড়তে থাকায় ভবিষ্যতে আরও তীব্র তাপপ্রবাহের ঝুঁকি তৈরি হচ্ছে। বরকতুল্লাহ, সময় সংবাদ। মানুষের মতো কথা বলা রোবট আগেই দেখেছে বিশ্ব। এবার সেই রোবটই বদলে ফেলেছে নিজের চেহারা। মুহূর্তেই ট্রাম্প, মার্ক জাকারবার্গ, আবার কখনো ওবামার মুখ ফুটে উঠছে একটি হিউম্যানয়েড রোবটে। সুইজারল্যান্ডের জেনেভায় আয়োজিত এআই ফর গুড গ্লোবাল সামিটের সবচেয়ে বেশি নজর কাটছে এই রোবটটি। এক মুহূর্ত আগেই ছিল সাধারণ একটি রোবট, চোখের পলকেই হয়ে গেল ডোনাল্ড ট্রাম্প। আবার কয়েক সেকেন্ডের মধ্যেই সেই মুখে ফুটে উঠল মার্ক জাকারবার্গের চেহারা। এরপরই বারাক ওবামা। যেন মুহূর্তে বদলে যাচ্ছে পরিচয়, বদলে যাচ্ছে চেহারা, কিন্তু বদলাচ্ছে না একটি বিষয়, সে মানুষ নয় বরং একটি রোবট। জেনেভা ভিত্তিক স্টার্টআপ আরবি ল্যাবসের তৈরি রবার্ট দ্য রোবটের মুখ আসলে একটি ডিজিটাল স্ক্রিন। সেখানে মুহূর্তেই ভেসে ওঠে ভিন্ন ভিন্ন মানুষের মুখ। সেখানে ফুটিয়ে তুলতে পারে হাসি, বিস্ময় কিংবা নানান ধরনের অভিব্যক্তিও। নির্মাতাদের দাবি, বাস্তব মানুষের হুবহু প্রতিরূপ তৈরি তাদের উদ্দেশ্য নয়, বরং স্পষ্টভাবে রোবটের পরিচয় রেখেই ডিজিটাল মুখের মাধ্যমে আরও প্রাণবন্ত যোগাযোগ নিশ্চিত করাই লক্ষ্য। একই মঞ্চে ছিল ভবিষ্যতের আরও অনেক ঝলক। সুইস ফেডারেল ইনস্টিটিউট অব টেকনোলজির গবেষকরা এমন রোবোটিক আসবাব তৈরি করেছেন যা নিজে থেকে ঘরের ভেতর চলাফেরা করতে পারে। প্রয়োজন বুঝে নিজেরাই সরে যাচ্ছে, পথ করে দিচ্ছে, আবার প্রয়োজনীয় জিনিসও কাছে এনে দিচ্ছে। বিশেষ করে প্রবীণ মানুষদের জীবন সহজ করতেই এমন প্রযুক্তি নিয়ে কাজ করছেন গবেষকরা। অন্তরা সেন, সময় সংবাদ।
দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। দেখছেন সময় সংবাদ। ফিফা বিশ্বকাপ প্রসঙ্গ। কিলিয়ান এমবাপ্পে ও উসমান দেমবেলের গোলে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স। মরক্কোর বিপক্ষে ফরাসিদের জয়ে প্যারিসে সমর্থকদের মধ্যে বইছে উচ্ছ্বাস আর আনন্দের বন্যা। সেমিফাইনালেও জয় তুলে নিয়ে ফরাসিরা বিশ্বকাপের ফাইনাল খেলবে বলে প্রত্যাশা লেস ব্লুজ সমর্থকদের। ফ্রান্স থেকে আরও জানাচ্ছেন মোহাম্মদ লুৎফুর রহমান বাবু। কোয়ার্টার ফাইনালের হাই ভোল্টেজ ম্যাচে 2-0 গোলের ব্যবধানে মরক্কোকে পরাজিত করে ফ্রান্স এবার বিশ্বকাপের সেমিফাইনালে উঠে গেছে। প্রথমার্ধের 25 মিনিটে কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি মিস হওয়ায় ফরাসি দর্শক সমর্থকরা কিছুটা হতাশ হয়ে পড়েছিলেন। প্রথমার্ধ গোল শূন্য শেষ হলো। দ্বিতীয়ার্ধে 60 মিনিটে কিলিয়ান এমবাপ্পেই প্রথম গোল করেন। 66 মিনিটে দেমবেলে আরেক গোল করে 2-0 গোলের ব্যবধানে দলকে এগিয়ে নিয়ে যান। মরক্কো মরিয়ার চেষ্টা করেছে গোল পরিশোধের জন্য, কিন্তু শেষ পর্যন্ত তারা গোল পরিশোধ করতে পারেনি। 2-0 গোলের ব্যবধানে মরক্কোকে পরাজিত করে ফ্রান্স সেমিফাইনালে উঠে যায়। ফ্রান্সের প্রতিটি গোলে দর্শক সমর্থকরা ছিলেন উচ্ছ্বসিত। তারা করতালি ও স্লোগানের মাধ্যমে ফ্রান্স দলকে উৎসাহিত করেন। এদিকে ফ্রান্সের বিজয়ে উচ্ছ্বাস আর আনন্দ প্রকাশ করেছেন ফরাসি দর্শক সমর্থকরা। ফ্রান্স জুড়ে বইছে উৎসব আর আনন্দের আমেজ। এমবাপ্পে পেনাল্টিতে গোল না পেয়ে পাওয়ার পরে মনটা বেশ খানিকটা খারাপ ছিল, কিন্তু আবারও গোলের মধ্য দিয়ে বিজয়টা নিশ্চিত করেছে। আমাদের বিশ্বাস আমরা বিশ্বকাপটাকেও ফ্রান্সের ঘরে নিয়ে আসবো। আমরা সেমিফাইনালে অনেক আনন্দিত। ফ্রান্স অসাধারণ খেলেছে। প্রথমার্ধে আমাদের কিছু কঠিন সময় পার করতে হয়েছিল, কিন্তু আমরা হাল ছাড়িনি। কিলিয়ান এমবাপ্পে মাঠ থেকে উঠে যাওয়া সত্ত্বেও অতিরিক্ত খেলোয়াড়দের পুরো বেঞ্চ মাঠে নেমেছিল। আর এখন আমরা সেমিফাইনালে। ফ্রান্স এগিয়ে যাক। অসাধারণ একটি ম্যাচ ছিল। সাবাস লেস ব্লু। ফ্রান্স এগিয়ে যাক। আমরা তোমাদের জন্য অত্যন্ত গর্বিত। ফ্রান্স এখন সেমিফাইনালে। এটা আমাদের জন্য অনেক আনন্দের। এটা একটা অসাধারণ ম্যাচ ছিল। আমরা একটা সুযোগ হাতছাড়া করিনি। দারুণ লেগেছে। এবার সেমিফাইনালের পালা। আমরা সেখানে সবাইকে টেক্কা দেব। ফ্রান্স দীর্ঘজীবী হোক। রাজধানী প্যারিসে এদিনও ফ্যান জোন ও বার রেস্টুরেন্টগুলিতে ছিল উপচে পড়া দর্শকদের ভিড়। কিলিয়ান এমবাপ্পেদের হাত ধরে এবারের বিশ্বকাপ ফ্রান্সে আসবে এমন প্রত্যাশাই করতেন ফরাসি দর্শক সমর্থকরা। ফ্রান্সের প্যারিস থেকে মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ। কোয়ার্টার ফাইনাল ম্যাচ সামনে রেখে অনুশীলন শুরু করেছে আর্জেন্টিনা। মিশর ম্যাচ হওয়া সমালোচনায় কান দিচ্ছে না আলবিচেলেস্তারা। প্র্যাকটিস গ্রাউন্ডে এলেও অনুশীলন করেনি লিওনেল মেসি সহ মিশর ম্যাচে একাদশে থাকা ফুটবলাররা। আর্জেন্টিনার অনুশীলন নিয়ে যুক্তরাষ্ট্র থেকে এস এম ইকবাল জানাচ্ছেন আরও বিস্তারিত। সমালোচনা সবাই নিতে পারে না। আর্জেন্টিনা হয়তোবা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠে গেছে, কিন্তু যে প্রক্রিয়ার মধ্য দিয়ে উঠে গেছে সেটা নিয়ে বিতর্ক হয়েছে বিস্তর। শুধুমাত্র সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক নয়, বিশ্বের বেশ কিছু নামি দামি গণমাধ্যমও কিন্তু সমালোচনা করেছে। লিওনেল স্ক্যালোনিকে যখন প্রশ্ন করা হয়েছিল এসব সমালোচনা নিয়ে, তিনি কিন্তু উড়িয়ে দিয়েছেন। গণমাধ্যমে বা সোশ্যাল মিডিয়ায় বিশ্বকাপে আর্জেন্টিনাকে ঘিরে যেসব বিতর্ক তৈরি হচ্ছে সেগুলোকে তিনি আসলে পাত্তা দিচ্ছেন না বা সেগুলি তিনি গায়ে মাখাচ্ছেন না। এমনকি তার ফুটবলাররাও যে এগুলির বাইরে রয়েছে সেটা তিনি মোটামুটি নিশ্চিত করেছেন। তারপরেও অবচেতন মনে কোনো কিছু যদি ফুটবলারদের মস্তিষ্কে ঢুকে যায়, সেটা যে তাদের মাঠের পারফরমেন্সে কিছুটা হলেও বাধাগ্রস্ত বা প্রভাব বিস্তার করতে পারে। হাই ইন্টেন্স একটা ম্যাচের পর যেই ম্যাচটা মোটামুটি নির্ধারণ করে দিয়েছিল হয়তোবা তারা বিশ্বকাপ থেকে ছিটকে যাচ্ছে, একেবারে লাস্ট মোমেন্টে বাউন্স ব্যাক করে আসার পর তারা যেমন ফিজিক্যালি যেমন স্ট্রাগল করতে হয়েছে বা অনেক স্টেমিনা খরচ করতে হয়েছে, একইভাবে মেন্টাল স্ট্রেসটাও কিন্তু দুর্দান্তভাবে গিয়েছে। তাই পরের দিনের অনুশীলনে দলের গুরুত্বপূর্ণ ফুটবলারদের বিশ্রামে রেখেছিলেন লিওনেল স্ক্যালোনি। লিওনেল মেসি থেকে শুরু করে রদ্রিগো ডি পল, কুতি রোমেরো, এনজো ফার্নান্দেসকে আমরা দেখেছি সাইড বেঞ্চে বসে থাকতে, বাট দলের যে বাকি সদস্য যারা ছিলেন তারা কিন্তু ঠিকই অনুশীলন করেছেন এবং সেই অনুশীলনটা গণমাধ্যমের জন্য উন্মুক্ত ছিল। মজার বিষয় হচ্ছে আর্জেন্টিনা যখন তাদের স্ট্র্যাটেজি সেট করছে নেক্সট ম্যাচ অর্থাৎ সুইজারল্যান্ডের বিপক্ষে, অনুশীলনটা কিন্তু তারা ক্লোজ ডোর করেছে। আর্জেন্টিনার এবারের বিশ্বকাপের সবচেয়ে দুর্বল দুটি জায়গা হচ্ছে তাদের উইং, রাইট উইং এবং লেফট উইং। লেফট উইং কিছুটা কাজ করলেও রাইট উইং কিন্তু মোটামুটি একেবারে নিষ্প্রভ ছিল শুরুর দিক থেকে। আর্জেন্টিনা তাদের গেম প্ল্যানটা সেট করেছে সেন্টার দিয়ে, যেখানে লিওনেল মেসি স্কোর করেছেন, তাকে বলের যোগান দেওয়া হয়েছে। কিন্তু মিশর কিন্তু এই জায়গায় আর্জেন্টিনাকে আটকে দিয়ে
গিয়েছিল। মিশরের ফরমেশন এবং সুইজারল্যান্ডের ফরমেশন অনেকটা সেম, অর্থাৎ 4-2-3-1 যে ফরমেশনটা বা লো ব্লক করা, মিডফিল্ড থেকে হচ্ছে ফুটবলাররা নিচে নেমে এসে ডিফেন্সের শক্তি বৃদ্ধি করা, মোটামুটি এমন একটা স্ট্র্যাটেজি নিয়েই তারা আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামতে পারে। স্বস্তির খবর দিচ্ছি, দলে যে ছোটখাটো ইনজুরির সমস্যা ছিল সেই ইনজুরির সমস্যা আপাতত নাই, কেননা সুইজারল্যান্ডের বিপক্ষেও কানসাসে তাদের কঠিন পরীক্ষার যে সম্মুখীন হতে হচ্ছে এটা নিঃসন্দেহে বলা যায়। আর সেটার জন্যই লিওনেল স্ক্যালোনি শেষ মুহূর্তে যার ট্যাকটিক্সে যে বাজিটা তিনি দেখিয়েছেন, যে চমকটা তিনি দেখিয়েছেন, নিশ্চয়ই এমন চমক নেই সুইজারল্যান্ডের বিপক্ষেও মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা, এটা আপাতত বলাই যায়। এস এম ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। ব্রাজিলের ব্যর্থতার দায়ে কোচ কার্লো অ্যানচেলোত্তিকে বিদায়ের দাবি বিশ্বকাপ জয়ী সাবেক তারকা ফুটবলার রোমারিওর। বিশ্বকাপে ভরাডুবি ও লজ্জাজনক পরিস্থিতির পর ডন কার্লোকে কোনোভাবেই ব্রাজিলের প্রধান কোচের দায়িত্বে দেখতে চান না তিনি। সিবিএফকে কোচের সঙ্গে 2030 সাল পর্যন্ত করা যে চুক্তি রয়েছে তা বাতিলের পরামর্শ দিয়েছেন তিনি। বিশ্বকাপে ব্রাজিলের একাদশ নির্বাচন নিয়েও প্রশ্ন তুলছেন রোমারিও। বিশ্বকাপের শীর্ষ 16তেই থেমেছে হলুদ উৎসব। 23তম আসরের রং কিছুটা হলেও ফিকে হয়েছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের বিদায়ে। 2002 সালে শিরোপা জয়ের পর থেকে আর সাফল্যের দেখা নেই বিশ্বকাপে। গেল কয়েক আসরের তুলনায় এবার বেশ আগেভাগেই বেজেছে বিদায় ঘণ্টা। অথচ দ্য গ্রেটেস্ট শো অন আর্থ সামনে রেখে কত কাঠখড় পুড়িয়ে কার্লো অ্যানচেলোত্তিকে কোচ করেছিল ব্রাজিল। চিরায়ত প্রথা ভেঙে ইতালিয়ান মাস্টারমাইন্ডকে কোচ করে সিবিএফ। অ্যানচেলোত্তির হাত ধরেই শিরোপা খরা কাটানোর আশায় ছিল সেলেসাও, তবে আগেভাগেই বাদ পড়ায় থামছে না সমালোচনা। এবার সে আগুনে ঘি ঢাললেন বিশ্বকাপ জয়ী সাবেক তারকা ফুটবলার রোমারিও। তার সব ক্ষোভ কোচ কার্লো অ্যানচেলোত্তির ওপর। 2030 সাল পর্যন্ত কার্লোর সঙ্গে চুক্তি রয়েছে সিবিএফ এর, তবে রোমারিও চান চুক্তি বাতিল করে এখনই বিদায় করা হোক কোচকে। আমি যদি ফেডারেশনে থাকতাম তবে তার চুক্তি ছিঁড়ে ফেলতাম, বলতাম এখনই বিদায় হন, প্রয়োজনে আদালতে যান, সেখানে আমরা বিষয়টা সুরাহা করব। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমাদের দুঙ্গা ছিল, সে হেরেছে এবং চলে গেছে। আমাদের ফিলিপে স্কলারি ছিল, সে বিশ্বকাপ জিতেছে এবং থেকে গেছে। তিতে এসেছিল, যখন সাফল্য দিতে ব্যর্থ হয়েছে চলে গেছে। আর ব্যর্থতার পরেও আঞ্চলত্তি বহাল তবিয়তে রয়ে গেছে। ব্রাজিলের পরিবর্তন চাইলে এই কোচকে বিদায় করতেই হবে। এমন ভরাডুবির পর সে কোনোভাবে কোচের পদে থাকার যোগ্যতা রাখে না। নরওয়ের বিপক্ষে ম্যাচের একাদশ নিয়েও প্রশ্ন তুলেছেন রোমারিও। গিমেরেসকে তুলে নিয়ে এদারসনকে রাইট ব্যাকে খেলানো হলো। একজন ফুল ব্যাক চোট পেলে আপনি সেখানে একজন সেন্টার ব্যাককে নামিয়ে দিলেন। অনেক ক্ষেত্রেই তার সিদ্ধান্ত সঠিক ছিল না। বিশ্বকাপ থেকে বাদ পড়ার জন্য তার যথেষ্ট দায় রয়েছে। ফুটবলারদেরও ছাড় দেননি রোমারিও। দলের খারাপ ফলাফলের জন্য কোচের পাশাপাশি ফুটবলারদেরও দায় রয়েছে বলে মনে করেন তিনি। 2030 বিশ্বকাপ সামনে রেখে এখন থেকেই পরিকল্পনার তাগিদ দিয়েছেন রোমারিও। পারভিন আক্তার, সময় সংবাদ। বিশ্বকাপে আর্জেন্টিনাকে পূর্ণ সমর্থন দিচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে এর কারণ শুধু লিওনেল মেসি নন, বরং লাতিন দেশটির প্রেসিডেন্ট হাভিয়ের মিলের সঙ্গে তার সম্পর্ক। বৈশ্বিক অর্থনীতিতে ইসরায়েলের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত আর্জেন্টাইন প্রেসিডেন্ট, এমনকি জাতিসংঘে ইহুদিদের পক্ষে বরাবরই সরব থাকেন মিলেই। লিওনেল মেসিদের হাতে বিশ্বকাপ দেখতে চান বিশ্বের অন্যতম সমালোচিত আর ঘৃণিত ব্যক্তি বেনিয়ামিন নেতানিয়াহু। কোনো রাগঢাক না রেখেই নিজের সমর্থনের কথা গর্ব ভরে বললেন ইসরায়েল প্রধানমন্ত্রী। ইসরায়েলের সঙ্গে আর্জেন্টিনার ঘনিষ্ঠতা নতুন কোনো খবর নয়। অর্থনৈতিকভাবে এই দুই দেশের রয়েছে একাধিক চুক্তি। জাতিসংঘে ফিলিস্তিন ইস্যুতেও বরাবরই বিরোধিতা করে লাতিন দেশটি। ওই ভালোবাসার প্রতিদান হিসেবেই বিশ্বকাপে আলবিসেলেস্তেদের সমর্থন দিচ্ছেন নেতানিয়াহু। অবশ্য সমর্থনের কারণটা শুধুমাত্র লিওনেল মেসি নন, আর্জেন্টাইন রাষ্ট্রপতি হাভিয়ের মিলে। আমি বিশ্বকাপে আর্জেন্টিনার দিকে নজর রাখি। জানেন কেন? মেসির জন্য না, মেসির আগে মিলে তিনি একজন সুপারস্টার। লাতিন দেশগুলোর মধ্যে সবচেয়ে ইহুদিবাদী নেতা হিসেবে পরিচিতি আছে হাভিয়ের মিলের। তার শাসনামলে ইসরায়েল আর্জেন্টিনার সম্পর্ক পেয়েছে অন্য উচ্চতা। জেরুজালেমে আর্জেন্টাইন অ্যাম্বাসি বসানোর পাশাপাশি জাতিসংঘে ইসরায়েল প্রীতি নিয়ে সরব মিলে। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধে ইরানের বিরোধিতা, হামাস আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধের দাবি সহ বুয়েন্স এইরেস থেকে সরাসরি জেরুজালেমের ফ্লাইট কানেক্টিভিটি চালু করায় অন্যতম ভূমিকা এই আর্জেন্টাইন প্রেসিডেন্টের।
মূলত এ কারণেই মিলের প্রতি এমন ভালোবাসা নেতানিয়াহুর। মিলেকে ইসরায়েলের মহান বন্ধু হিসেবেও আখ্যায়িত করলেন তিনি। কারণ তিনি মুক্ত অর্থনীতিকে আপন করে নিয়েছেন। সবকিছুর ঊর্ধ্বে মিলেই ইসরায়েলের একজন মহান বন্ধু। নেতানিয়াহুর এমন বক্তব্যের পর বিশ্বজুড়ে আর্জেন্টিনা প্রীতি কমতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। সাব্বির মিথুন, সময় সংবাদ। হ্যান্ডবল হওয়ার পর আশা বলে মরক্কোর বিপক্ষে গোল করেন কিলিয়ান এমবাপ্পে। ফ্রান্সের কাছে হেরে এমন দাবি তুলেছেন মরক্কোর কোচ মোহাম্মদ ওয়াহবি। যদিও বিশ্লেষকরা বলছেন রেফারির সিদ্ধান্তই সঠিক ছিল। ফুটবলের নিয়মও বলছে অ্যাটলাস লায়নদের হ্যান্ডবলের আবেদনে ভিএআর এর হস্তক্ষেপ প্রয়োজন ছিল না। ফুটবল বিশ্বে নতুন শক্তির উত্থান হয়েছে মরক্কোর, কিন্তু বিশ্বমঞ্চে বারবার ফরাসি জালে আটকা পড়েছে মরক্কানরা। কাতার বিশ্বকাপে এমবাপ্পেদের কাছে সেমিতে আটকানোর পর এবার থামল কোয়ার্টারে। মাঠে প্রতিশোধের আগুন থাকলেও শেষমেশ হার নিয়ে ছাড়তে হয় স্টেডিয়াম। 2-0 গোলে হারের পর ম্যাচ নিয়ে প্রশ্ন তুলেছেন মরক্কান কোচ মোহাম্মদ ওয়াহাবি। কিলিয়ান এমবাপ্পের করা প্রথম গোল নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। তার দাবি এটি হ্যান্ডবল ছিল। ম্যাচের 60 মিনিটে ফরাসি মিডফিল্ডার আদ্রিয়া রাবিওর হাতে বল লেগেছে বলে মনে করেন মরক্কান ফুটবলাররা। সঙ্গে সঙ্গে কয়েকজন ফুটবলার হ্যান্ডবলের আবেদন জানান রেফারির কাছে, কিন্তু আর্জেন্টাইন রেফারি ফাকুন্দো তেলোতা আমলে নেননি। এরপরেই কয়েক সেকেন্ডের ব্যবধানে ফ্রান্সকে লিড এনে দেন এমবাপ্পে। এই ফরাসি স্ট্রাইকার তখন ডেডলক ভাঙতে না পারলে হয়তো ম্যাচের চিত্র ভিন্ন হতে পারত। মরক্কান কোচের মতে ফুটবলারদের আবেদনে সাড়া দিয়ে ভিএআরে যেতেই পারতেন রেফারি। কয়েকজন খেলোয়াড় থেমে গিয়েছিল কারণ সেখানে হ্যান্ডবল হয়েছিল। নিশ্চিতভাবেই হ্যান্ডবল ছিল। আমি জানি না সেটির বাঁশি বাজানো উচিত ছিল কিনা, আমার কোনো ধারণা নেই। শেষ পর্যন্ত এমবাপ্পের ব্যক্তিগত প্রচেষ্টা থেকে গোলটি হয়। ম্যাচ শেষে হ্যান্ডবল নিয়ে যখন কোচ প্রশ্ন তুলেছেন, তখন রেফারিং বিশ্লেষকদের মতে সঠিক সিদ্ধান্ত ছিল। বিশ্লেষক হুয়ান গুজম্যানের মতে দুটি কারণে রেফারির সিদ্ধান্ত মরক্কোর পক্ষে যায়নি। প্রথমত, হ্যান্ডবলটি অনিচ্ছাকৃত ছিল এবং গোলের সঙ্গে কোনো সরাসরি সংযোগ ছিল না। আর তার দ্বিতীয় যুক্তিটি হলো বলের দখলে ছিল অ্যাটলাস লায়ন্সদের কাছে। ফুটবলের নিয়ম অনুযায়ী কোনো হ্যান্ডবল সরাসরি গোল বা তাৎক্ষণিক গোলের সুযোগ তৈরি করলেও কেবল ভিএআর হস্তক্ষেপ করতে পারে। তাই তো বলা যায় মরক্কোর উপর অবিচার হয়েছে, সেটা বলা যাচ্ছে না। জিহাদুল হাসান, সময় সংবাদ। আরও একটি শ্বাসরুদ্ধকর ম্যাচের অপেক্ষায় ফুটবল বিশ্ব। আলোচনায় হালান্ড কেইন দ্বৈরথ, দুজনেই আছেন গোল্ডেন বুট জেতার রেসে। তবে চাপটা থাকবে ইংল্যান্ড দলের উপরেই। ব্রাজিলকে হারানোর পর নরওয়ের আকাশচুম্বী আত্মবিশ্বাসের কথা জানান আর্লিং হালান্ড। এদিকে আন্ডারডগ দলটিকে আটকাতে সব ধরনের জবাব প্রস্তুত আছে বলে জানিয়েছে থ্রি লায়ন্স উইঙ্গার বুকায়ো সাকা। হেক্সা মিশন চূর্ণ করা ব্রাজিলকে হারানোর নায়ক আর্লিং হাল্যান্ডের জন্য অপেক্ষা করছে এক রোমাঞ্চকর ম্যাচ। নিজ জন্মভূমি ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে প্রথমবার খেলতে নামবে এই নওরোজিয়ান। প্রথমবারের এই অভিজ্ঞতাটাই ইতিহাস করে রাখতে চান হাল্যান্ড। থ্রি লায়ন্সদের হারিয়ে সেমিফাইনালের টিকিট কাটাই একমাত্র লক্ষ্য। 12 জুলাই বাংলাদেশ সময় 3টায় মায়ামিতে মাঠে গড়াবে ইংল্যান্ড ও নরওয়ের ম্যাচ। আন্ডারডগ হিসেবে টুর্নামেন্টে খেলতে আসা নরওয়ে কোনোভাবেই ভয় পাচ্ছে না ফেভারিট ইংল্যান্ডকে। কারণটা হয়তো তাদের সাম্প্রতিক পারফরমেন্স। শক্তি সামর্থ্যের বিবেচনায় ইংল্যান্ড বড় দল হলেও দেশটির প্রিমিয়ার লিগে দ্রুততম 50 গোল করা আর্লিং হাল্যান্ডই নরওয়ের প্রধান অস্ত্র। থ্রি লায়ন্সের খেলার ট্যাকটিক্স নিয়ে বেশ ভালো জানাশোনা আছে তার, তাই তো বেশ ফুরফুরে মেজাজে আছেন আর্লিং হাল্যান্ড। জানালেন নরওয়ে নয় বরং কোয়ার্টার ফাইনালে পুরো চাপ থাকবে ইংল্যান্ডের ওপর। ব্রাজিলের সাথে জেতার মুহূর্তটা দুর্দান্ত ছিল, আর ইংল্যান্ডের বিপক্ষে খেলাটা আরো বেশি রোমাঞ্চকর হবে। বিশেষ করে আমার জন্য অনুভূতিটা দারুণ। আমি ইংল্যান্ডের প্রতিটা খেলোয়াড় সম্পর্কে জানি। এদিকে নরওয়ে আগের থেকে অনেক শক্তিশালী ও পরিণত দল। ম্যাচটাতে সমস্ত চাপ থাকবে ইংল্যান্ডের উপর, আর আমরা সেই সুযোগটাই নেব। আমরা জানি না ম্যাচের ফলাফল কি হবে, তবে আমরা সেরাটা দিয়ে খেলে ম্যাচ জিততে চাই।
এদিকে ইংল্যান্ড ভালো করে জানে নরওয়ের বিপক্ষে ম্যাচটা মোটেও সহজ হবে না। রাউন্ড অফ 16-এ মেক্সিকোর বিপক্ষে শেষ মুহূর্তে কষ্টার্জিত জয়ের পর আরও বেশি সতর্ক থমাস টুখেলের শিষ্যরা। দলের ইনজুরি আর জ্যারেল কুয়ানসার লাল কার্ড দেখে কোয়ার্টার ফাইনালে মাঠে নামায় নিষেধাজ্ঞা, সব মিলিয়ে স্বস্তিতে নেই থ্রি লায়ন্স। তাই অনুশীলনে বাড়তি সময় ঘাম ঝরাতে দেখা গেছে তাদের। হাল্যান্ডকে আটকাতে সম্ভাব্য সকল প্রস্তুতি সেরেছেন হ্যারি কেইনের দল। মেক্সিকোর বিপক্ষে ম্যাচের সব ভুলগুলো নিয়ে আমরা প্র্যাকটিস সেশনে কাজ করেছি। আমাদের ঘাটতির জায়গাগুলো নিয়ে বেশ ভালো অনুশীলন হয়েছে। আমাদের পুরো মনোযোগ নরওয়ের বিপক্ষে ম্যাচ নিয়ে। ওদের হারাতে আমরা মুখিয়ে আছি। আমাদের দল প্রস্তুত। আমরা আমাদের দলের শক্তি সম্পর্কে জানি। আর্লিং হল্যান্ডকে আটকাতে আমাদের পরিকল্পনা রয়েছে। 2014 সালে মুখোমুখি দেখায় 1-0-তে জিতেছিল ইংল্যান্ড। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। বীরের বেশে ছাতখোলা বাসে দেশে ফিরলেন সালাহ মারমুশরা। নেচে গেয়ে ব্যানার হাতে খেলোয়াড়দের রাজকীয় বরণ করে নিল সমর্থকরা। তবে উৎসবের মাঝেও মিশরীয়দের মধ্যে চাপা ক্ষোভ ছিল আর্জেন্টিনার ম্যাচের বিতর্কিত রেফারিং নিয়ে। শেষ 16তে হেরে বিশ্বকাপ থেকে বিদায় হয়েছে মিশরের। স্বপ্ন থমকে গেছে, তবে সমর্থকদের হৃদয় জয় করে নিয়েছেন মোহাম্মদ সালাহরা। তাই তো মাথা উঁচু করে বিমানবন্দর থেকে বের হয়েছেন বীরের বেশে। সালাহরা মন জয় করে দেশে ফিরেছেন, সমর্থকরাও কার্পণ্য করেননি। দেশটির আলাইমেন আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে হাজার হাজার সমর্থকের ঢল নামে শুধু বীরদের বরণ করে নিতে। গায়ে প্রিয় দলের জার্সি জড়িয়ে পতাকা হাতে স্বাগত জানায় ফুটবলারদের। আর দেশাত্মবোধক গানে উত্তাল হয়ে ওঠে বিমানবন্দরের চারপাশ। বিভিন্ন বার্তায় বড় বড় ব্যানার হাতে ফুটবলারদের মুগ্ধ করেছে ভক্তরা। সমর্থকদের এমন ভালোবাসা দেখে সালাহ জি করা ঐতিহাসিক মুহূর্ত মুঠোফোনের ক্যামেরায় ফ্রেমবন্দি করতে ভুল করেননি। দেশের ইতিহাসে সেরা বিশ্বকাপ অভিযান শেষ করে ঘরে ফেরায় রাজকীয় সংবর্ধনা দিয়েছে সমর্থকরা। বিমানবন্দর থেকে উদযাপন শুরু করে নিউ আলাইমেন শহরের মধ্য দিয়ে শোভাযাত্রা শুরু করে মিশর ফুটবল দল। ছাতখোলা বাসে তাদের এই শোভাযাত্রায় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে অভিবাদন জানিয়েছেন দেশটির জনগণ। বাসের পেছনে পেছনে ছুটে চলেছেন উচ্ছ্বসিত সমর্থকরা। এই উৎসবের মাঝেও আর্জেন্টাইন ম্যাচের চাপা ক্ষোভ ছিল সাধারণ ভক্তদের কণ্ঠে। পুরো বিশ্বের সামনেই আমাদের সঙ্গে স্পষ্ট অবিচার করা হয়েছে, সমগ্র বিশ্বই এর সাক্ষী। তবে যারা বিশ্বকাপে আমাদের সম্মান ও গৌরব এনে দিয়েছে সেই বীরদের ধন্যবাদ জানাতেই আমরা এখানে এসেছি। মিশর দীর্ঘজীবী হোক। রেফারিং এর ক্ষেত্রে আমাদের জাতীয় দলের প্রতি অবিচার করা হয়েছে। তারা দুর্দান্ত খেলেছে, কিন্তু তাদের প্রাপ্য সম্মান দেয়া হয়নি। আমি অনেক দূর থেকে এসেছি তাদের এটা জানাতে যে আপনারা মিশরকে আলোকিত ও সম্মানিত করেছেন। মিশরকে শেষ 16তে পৌঁছাতে ডাগআউটে দুর্দান্ত ছিলেন কোচ হুসাম হাসান। দেশটির সর্বোচ্চ গোলদাতা এই কোচ মাঠের ফুটবলের সঙ্গে ফিলিস্তিনিদের পক্ষেও সোচ্চার ছিলেন, যা মিশরের মানুষদের মুগ্ধ করেছে। দলের প্যারেড শোতে হোসেমের বড় পোস্টার নিয়ে এসেছিলেন সমর্থকরা, যেখানে দেখা যায় হোসেম ফিলিস্তিনিদের পতাকায় আবৃত অবস্থায় রয়েছেন। জিহাদ আল হাসান, সময় সংবাদ। জিম্বাবুয়ের বিপক্ষে হোয়াইট ওয়াশ এড়ানোর লড়াইয়ে বাংলাদেশের সামনে সিরিজের শেষ ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হবে টাইগাররা। টানা 2 ওয়ানডে হেরে খাদের কিনারে মেহেদী হাসান মিরাজের দল। টেস্ট সিরিজের পর ওয়ানডেতেও চেনা ছন্দে ফিরতে পারেনি ফিল সিমন্সের দল। ব্যাটিং ব্যর্থতায় হারতে হয়েছে 2 ম্যাচ। শেষ ওয়ানডেতে পেসার মুস্তাফিজুর রহমানকে পাচ্ছে না সফরকারীরা। হ্যামস্ট্রিং ইনজুরিতে সিরিজ থেকে ছিটকে গেছেন কাটার মাস্টার। তার পরিবর্তে সাইফুদ্দিনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বোলিং ভালো হলেও ব্যাট হাতে বারবার ব্যর্থ হচ্ছেন টাইগাররা। শেষ ম্যাচে জয় পেতে জ্বলে উঠতে হবে 2 বিভাগেই। অন্যদিকে ছন্দে থাকা জিম্বাবুয়েও মুখিয়ে শেষ ম্যাচে জয় তুলে নিয়ে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করতে। চার বছর পর ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন সাইফুদ্দিন আহমেদ। এদিকে টি-20 স্কোয়াডেও আনা হয়েছে পরিবর্তন। মুস্তাফিজের পরিবর্তে ডাক পেয়েছেন তাসকিন আহমেদ। ইনজুরিতে জিম্বাবুয়ে সিরিজ থেকে ছিটকে যাওয়া মুস্তাফিজের পরিবর্তে এই 2 ক্রিকেটারকে দলে ভেড়ানো হয়। হ্যামস্ট্রিংয়ে চোটে দেশে ফিরছেন কাটার মাস্টার। সবশেষ 2021 সালের জুলাইয়ে শেষ ওয়ানডে খেলেছিলেন সাইফুদ্দিন। টি-20 স্কোয়াডে থাকায় জিম্বাবুয়েতেই অবস্থান করছেন এই অলরাউন্ডার। এদিকে লঙ্কা প্রিমিয়ার লিগ খেলতে নেয়া ছুটি বাতিল করে তাসকিনকে অন্তর্ভুক্ত করা হয়েছে টি-20 স্কোয়াডে।
বিশ্বকাপের মাঝেই যুক্তরাষ্ট্রে ক্রিকেট নিয়ে মেতেছেন অনেকেই। দেশটির দ্বিতীয় বিভাগের মাইনর লিগ খেলতে প্রস্তুতি নিচ্ছেন আটলান্টা ফায়ার। বর্তমান চ্যাম্পিয়ন দলটির কর্ণধার একজন বাংলাদেশি। নতুন মৌসুম সামনে রেখে অনুশীলন শুরু হয়েছে দলটির। যুক্তরাষ্ট্র থেকে আরও জানাচ্ছেন সাজিদ মুস্তাহিদ। পুরো বিশ্ব ক্রীড়াঙ্গনের চোখ এখন যুক্তরাষ্ট্রে। এখানে হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ, তবে এই বিশ্বকাপের দেশেও কিন্তু ক্রিকেট নিয়ে মেতে আছেন অনেকেই। আমরা জানি যুক্তরাষ্ট্রে অনেক ধরনের ক্রিকেট হয়, মেজর লিগ এবং একই সঙ্গে মাইনর লিগও হয়। মাইনর লিগের বর্তমান চ্যাম্পিয়ন আটলান্টা ফায়ার, যেই দলের কর্ণধার একজন বাংলাদেশি, সেই আটলান্টা ফায়ার নতুন মৌসুম সামনে রেখে তাদের অনুশীলন শুরু করছে। এই মুহূর্তে আমরা আছি আটলান্টা ফায়ারের প্র্যাকটিস সেশনে। আমরা দেখছি তারা প্র্যাকটিস করছে এবং অনেক নতুন ক্রিকেটার এসেছেন, তবে এখন যেহেতু প্রথম প্র্যাকটিস সেশন অনেকে এখনো যোগ দেননি এবং আমরা দেখছি তারা অনুশীলন করেছেন। এর মধ্যে কয়েকজনের সাথে আমরা একটু কথাও বলতে চাই যে আসলে তারা নতুন মৌসুম নিয়ে কি ভাবছেন। নতুন অনেক ছেলেকে ফিরে আসতে দেখে ভালো লেগেছে, আর পরিচিত অনেক মুখও ছিল। সব মিলিয়ে দারুণ উপভোগ করেছি। অবশ্যই আমরা তো বর্তমান চ্যাম্পিয়ন, তাই এবারও শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়েই ফিরছি এবং আবারও ট্রফি জেতার সর্বোচ্চ চেষ্টা করব। এই দলটার ওনার একজন বাংলাদেশি, একই সঙ্গে এই দলের কোচিং স্টাফে কিন্তু বাংলাদেশি রয়েছেন। আমরা একটু হেড কোচ ওয়েস্ট ইন্ডিজের সাবেক একজন ক্রিকেটার, তার সঙ্গে একটু কথা বলবো। প্রথম অনুশীলনে মূল লক্ষ্য ছিল খেলোয়াড়দের কাছে দলের প্রত্যাশা পরিষ্কার করা, পাশাপাশি ম্যাচ ও অনুশীলনে কিভাবে নিজেদের প্রস্তুত করবে এবং কোন মানসিকতা নিয়ে খেলবে সে বিষয়ে তাদের দিক নির্দেশনা দেওয়া হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। যেটা বলছিলাম, একজন বাংলাদেশিও কিন্তু রয়েছেন এই দলের সঙ্গে। বাংলাদেশি যারা ক্রিকেটের সঙ্গে যুক্ত সবাই কিন্তু পরিচিত ফেস। ইসলাম ভাই, অনেকদিন ধরে আপনি রয়েছেন এই দলটার সঙ্গে, অভিজ্ঞতাটা জানতে চাচ্ছি যে কেমন অভিজ্ঞতা ছিল এবং প্রথম প্র্যাকটিস সেশন আপনারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মাইনর লিগের, সবকিছু মিলিয়ে কতটা আপনারা মুখিয়ে আছেন নতুন সিজনের জন্য? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সো আমরা তো লাস্ট ইয়ার আলহামদুলিল্লাহ চ্যাম্পিয়ন হয়েছি। এখানে আপনারা জানেন সাকিব এখানে খেলছে এবং খুব ভালো পারফর্ম করছে। সো আলহামদুলিল্লাহ উই আর প্ল্যানিং টু ব্রিং হিম এগেইন। সো আমাদের যে টিমের ওনার আছে উনি ডেফিনেটলি অনেক হেল্প করে দরকার, উনি খুব মুখিয়ে থাকেন অলওয়েজ। আমরা দেখেছিলাম 2 বছর আগে আইসিসি কিন্তু এই যুক্তরাষ্ট্রে আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপের কিছু ম্যাচ আয়োজন করেছিল, যদিও তারা যে লক্ষ্যে আয়োজন করেছিল যে ক্রিকেটের একটা জাগরণ করতে চায় যুক্তরাষ্ট্রে, সেটা হয়তো বা তারা পুরোপুরি সফল হয়নি। তবে আমরা দেখছি মেজর ক্রিকেট লিগ এবং মাইনর লিগে অসংখ্য দল খেলছে এবং প্রত্যেকটা অনেক স্টেটেও কিন্তু অনেক লিগ চলে। হয়তো অদূর ভবিষ্যতে সাব কন্টিনেন্টে যেভাবে ক্রিকেট জনপ্রিয়, একইভাবে এই যুক্তরাষ্ট্রের ক্রিকেটটাও সেভাবে জনপ্রিয় হয়ে উঠবে, সেই প্রত্যাশাই কিন্তু করছেন এই এখানে যারা ক্রিকেট খেলছেন তারা। তো আটলান্টা থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বৃষ্টি ঢল প্লাবনে বিপর্যস্ত জনজীবন। চট্টগ্রাম কক্সবাজার সহ পার্বত্য অঞ্চলে পানিবন্দী লাখ লাখ মানুষ। 3 জনের মৃত্যু, বিচ্ছিন্ন যোগাযোগ, বাঁধ ভেঙে ঢুকছে পানি। দুর্গতদের পাশে সরকার, পৌঁছে গেছে চাল। প্রধানমন্ত্রী তহবিল থেকে 2 কোটি টাকা সহায়তা। চট্টগ্রামে ত্রাণ ও অর্থ বিতরণ বিরোধী দলীয় নেতার। স্লুইস গেট খুলে দেওয়ার দাবি। এবং বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিতে মুখোমুখি হচ্ছে স্পেন বেলজিয়াম। জয় পেতে পড়িয়া ইউরোপের 2 পাওয়ার হাউস। ডি ব্রুইন ও ইয়ামাল দ্বৈরথে নজর সমর্থকদের। এই ছিল সময় সংবাদে। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর প্রবাসের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গেই থাকুন সময়ের।